সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। শুধু দুই ছাত্র উপদেষ্টাই নয়, অন্তর্বর্তী সরকারের আরও অনেক উপদেষ্টা পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন। সেক্ষেত্রে নির্বাচনকালীন সরকার কি গঠিত হচ্ছে কিনা, যদি গঠিত হয় তবে সেটার আকার কি হবে, প্রার্থী মনোনয়ন, জোটগত নির্বাচন, স্বতন্ত্র প্রার্থীদের ভোটের মাঠে অংশগ্রহণ, এই সব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। সেই সাথে কথা বলবো শেখ হাসিনার মামলার রায় ও রাজনীতির বিশৃঙ্খল দিক নিয়ে। চারজন অতিথি আমাদের মাঝে এই অনুষ্ঠানে এসে যুক্ত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এরপর রয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আমার বাদিকে রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। সবশেষ রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। আপনার চারজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনাকে দিয়ে। ঠিক অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তেই আপনার সঙ্গে কথা হচ্ছিল, এই যে ছাত্র উপদেষ্টারা নয়, অন্তর্বর্তী সরকারের অনেকেই পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে পারেন। এটা আমার বক্তব্য নয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনিই বলেছেন। তো কে কোথা থেকে নির্বাচন করবে এসব প্রশ্নে যদিও তিনি জবাব দেননি, প্রশ্নটা কিন্তু সেই জায়গায় না। প্রশ্নটা হচ্ছে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনটা যে নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, সেটার নিশ্চয়তা কি? না, নিশ্চয়তা নাই। এবং সবচেয়ে আচ্ছা, প্রথমে হলো আপনাকে ধন্যবাদ, আপনার প্রতিষ্ঠান আমাকে আমন্ত্রণ জানার জন্য। যারা আলোচক আছেন সবাই খুব শ্রদ্ধেয় আমার এবং খুব প্রিয় লোক, এবং যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। দেখুন, আমাদের 15 বছরের যে আন্দোলনের মূল স্পিরিটটা, মূল কথাটাই ছিল যে জনগণের ক্ষমতাটা জনগণের হাতে, এবং জনগণের ক্ষমতাটা নিজ হাতে কেউ প্রয়োগ করে না। প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সংসদ তৈরি হয়, তারাই জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করে। এটি হলো ডেমোক্রেসির এবং আমাদের সংবিধানের মূল স্পিরিট। তো ওইখানে আন্দোলনটা হয়েছিল দীর্ঘদিন থেকে যে যিনি সরকারে থাকেন সে যদি নির্বাচন করেন তাহলে সেই সরকারের নির্বাচন প্রভাবিত হয় বিভিন্ন কারণে। সেই কারণে বলছেন যে আমরা তত্ত্বাবধায়ক চাই, অর্থাৎ যিনি নির্বাচন করবেন তিনি নির্বাচনের কোনো বেনিফিট বা নির্বাচনের মাধ্যমে প্রভাবিত করতে পারবেন না। এইটা হলো কথা। এই স্পিডটাই কিন্তু এই 5ই আগস্টের পরেও কিন্তু পরবর্তীকালে আলটিমেটলি এক জায়গায় এই কথাটা এসছে। কারণ সবাই বলছে যে নির্বাচন কিভাবে হবে, কারণ যখন আপনি জানেন যে ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায়, উনি নিজে একটা পার্টি তৈরি করেছেন এবং সেই পার্টির উনি একসময় উপদেষ্টা ছিলেন ব্যাকগ্রাউন্ডে, এবং পরবর্তীকালে উনি পথে ঘাটে প্রশাসন সবাইকে ব্যবহার করে এনসিপিকে করেছেন। কিন্তু সর্বশেষ এক পর্যায়ে গিয়ে আর উনি এনসিপির উপরে হয়তো ভরসা করতে পারেন না যে তারা জিতে আসবে। সেই কারণে উনি আলটিমেটলি কিন্তু পরবর্তীকালে বিএনপির যে প্রধান তার সঙ্গে দেখা করে এই নির্বাচনের সময়টা উনি দিলেন যে নির্বাচন হবে সেখানে। অতএব সেই ক্ষেত্রে উনি নির্বাচন করছেন না, এই ঘোষণা আসে না, এটা কারেক্ট, এটা ঠিক আছে। কিন্তু এখন ওনার সংখ্যায়, ওনার পদে যারা আছেন, আশেপাশে যারা উপদেষ্টা আছেন, ওনারা এই 1 বছর কাজ করেছেন, 1.5 বছর, এবং এই 1.5 বছর কাজ করার মাধ্যমে ওনারা যে ওনার নির্বাচনের এই চিন্তাটা যে 5ই আগস্টের পরে যেদিন উপদেষ্টা নিয়েছেন 8 তারিখে, সেদিন ওনার মাথায় যে ছিল না যে আমি ওই এলাকা থেকে নির্বাচন করব, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে এই 1.5 বছর ধরে উনি ওই ওনার এলাকায় এই প্রতিষ্ঠান থেকে, যেখানে আমরা সবাই তাকে বসাইলাম একটা নিরপেক্ষ হিসেবে, লোক সবার জন্য সমান সার্ভিস সে দিবে এবং নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু সেটি না করে উনি বোঝা যাচ্ছে এখন 15 মাস থেকে উনি ওনার নিজের এলাকায় নির্বাচন পরিচালনার জন্য সরকারকে ব্যবহার করেছেন। এবং এটা তো পত্রিকায় এসছে, 200 কোটি টাকাও কেউ কেউ তার এলাকায় বরাদ্দ করেছেন, তাই না? এটা পত্রিকায় এসছে তো, এটা 450 কোটি। হ্যাঁ, 450 কোটি। হ্যাঁ, তো এরকম করেছেন। তো এই অবস্থায় যদি হয় তাহলে আমাদের সামনে যে একটা টার্গেট, এখনো আমরা সবাই বিশ্বাস করছি বা আলোচনা করছি যে একটা নির্বাচন সুষ্ঠু হবে, ভালো হবে, কিন্তু এই সমস্ত উপদেষ্টারা যদি ওখানে যান, যে উপদেষ্টার অধীনে এখনো পর্যন্ত প্রশাসন আছে এবং তাদের অর্থ আছে এবং তারা অর্থবিত্তের মালিক হয়েছেন, তো সেই নির্বাচন যে নিরপেক্ষ হবে এই নিশ্চয়তা আমার মনে তো আসে না। এবং এই নিশ্চয়তার ব্যাপারে কিন্তু জনগণও তখন বিভ্রান্ত হবে। যদি বিভ্রান্ত হয় তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে সেটা হলো যে তাহলে নির্বাচন কি আলটিমেটলি তাহলে আগের মতোই হয়ে গেল কিনা, মানে প্রভাব খাটিয়ে নির্বাচন। অর্থাৎ প্রভাব খাটিয়ে নির্বাচন হলে যেটা হয় সেটা হলো তার দলের লোকজন নিয়ে আসা। এখানে হয়তো প্রচ্ছন্ন দল নাই, কিন্তু যে দলে তারা যাবে ওই দলটাই তাদের দল হয়ে যাবে। এখন সেটা কি জামাত ইসলামে যাবে নাকি সেটা অন্য দলে যাবে, এটা তো আমরা এখনো জানি না, কারণ ওইটা কিন্তু আবার ক্লিয়ার করেন নাই, নাকি এনসিপিতে যাবে, তো এগুলো এখনো বলা যাচ্ছে না। তো যাই হোক, আমি শেষ কথা বলি সেখানে, তো আলটিমেটলি যেটা হবে সে এই ধরনের বক্তব্যের মাধ্যমে আমি মনে করি দিস ইজ দ্য টাইম
ডক্টর ইউনূস সাহেবের ইমিডিয়েটলি এই যারা নির্বাচন করে তাদেরকে ইমিডিয়েটলি তাদের প্রশাসন থেকে পদ থেকে তাদেরকে সরে যেতে বলা এবং তাদেরকে একটা এমবার্গো দিয়া এই অর্ডিন্যান্স করে দিয়া, এবং আগে একটা কিন্তু আইন আছে জানেন যে আগের আইনই আছে, সেটা হলো কোনো সচিব যদি রিটায়ার করে 3 বছরের আগে নির্বাচন করতে পারে না, কারণ ওই সচিব ক্ষমতায় থাকা অবস্থায় তার এলাকায় সরকার অনেক টাকা খরচ করছে ভোটের জন্য। তো এখানেও ইমিডিয়েটলি তার একটা অর্ডিন্যান্স করা দরকার, সেই পাওয়ারটা তাদের আছে যে এই যারা এখন উপদেষ্টা যারা যাবে চলে যাবে তাদের তো উনি রাখবেনই না, রাখাই উচিত না, এবং চলে যাওয়ার পরে আর একটা অর্ডিন্যান্স করে দেওয়া দরকার, ক্ষমতা থেকে যাওয়ার 2 বছরের মধ্যে কেউ নির্বাচন করতে পারবে না। এইভাবে যদি করে সেইটা হবে নিরপেক্ষতার একটা সোপান। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, প্রভাব খাটিয়ে আগের মতো নির্বাচনের কোনো গেম হচ্ছে কিনা আপনার বিবেচনাটা কি? ধন্যবাদ। আমার সহ আলোচক যারা আছেন খুবই শ্রদ্ধাভাজন এবং অনেক বেশি সম্মানিত, ওনারা দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রভাব খাটিয়ে যে কোনো সময় সবকিছু করা সম্ভব। আমি মাঝে মাঝে বলি যে জনগণের ভোটে কি আপনার পরিবর্তন কখনো ঘটবে কিনা, মানে এটা আমার মাঝে সবসময় সংশয় হিসেবে কাজ করে। আমাদের দেশের রাজনৈতিক যে সংস্কৃতি প্রেক্ষাপট সমস্ত কিছু মিলিয়ে রাষ্ট্রযন্ত্র, আপনার পুলিশ প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, তারপরে আপনার অক্সিলারি ফোর্স হিসেবে আপনার সেনাবাহিনীর সেনা সদস্যরাও কাজ করেন, সমস্ত কিছু মিলিয়ে বিভিন্ন পেশাজীবীরা, সাংবাদিকরা বলেন, সবাই মনে করেন যদি একেবারে মন থেকে নিরপেক্ষ থাকেন তাহলে একটা জিনিস সম্ভব। কিন্তু যদি আপনার কেউ পক্ষ অবলম্বন করেন, কারো প্রতি যদি মনে করেন যে পক্ষপাতদুষ্ট আচরণ করেন, তখন কিন্তু আপনার ফলাফলটা একটু প্রভাবিত হবে। এটাই সবচেয়ে বড় কথা। এই যে মঞ্জিল মোর্শেদ ভাই যে কথাটা বললেন যে সচিবদের আপনার 3 বছর পরে আপনার রাজনীতিতে আসতে পারবেন, তার কারণ একটা প্রভাব উনি খাটিয়েছেন বা বলয় ওনার তখনও বিদ্যমান থাকে। দেখেন, আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারতেন না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমি মনে করি যে ডিফেক্ট একটা তত্ত্বাবধায়ক সরকার। এটা যখন আপনার ওয়েন ইট কেম ইনটু ফোর্স, তখনই আপনার এই অ্যামেন্ডমেন্ট, এই জিনিসটা থাকা উচিত ছিল যে এই অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবেন না। এই জিনিসটা প্রথমে কিন্তু ভুল ছিল, এবং আমি যতটুকু জানি, আমার জানা মতে ড্রাফট হয়েছিল, কিন্তু সেটাকে অর্ডিন্যান্স আকারে জারি করা হয়নি। তার মানে বিসমিল্লাতেই গলত ছিল। অর্থাৎ তখন থেকেই আপনার একটা দুর্ভিসন্ধি ছিল কারো না কারো যে নির্বাচন করার। আমরা একজন উপদেষ্টার কথা বলেছেন যে তিনি তার যেখানে গ্রামের বাড়ি সেখানে 450 কোটি টাকা দিয়েছেন। ওনার আরেকজন সহকর্মী বা সতীর্থ, যদিও উনি এনসিপি করেন না উপদেষ্টা, কিন্তু ওনার সতীর্থদের মধ্যে কেউ কেউ আপনার রাজনৈতিক দল করেছে এনসিপি, তাদের মধ্যে একজনের বাড়ি যে উপজেলা সেখানে দিয়েছেন 380 কোটি টাকার মতো। উনি নিগৃহীত হয়েছেন, ওনার যেখানে নিজের বাড়ি গ্রামের বাড়ি সেখানে উনি ভয়ে আর যাননি। তিনি এসেছেন ঢাকায়, ধানমন্ডিতে উনি ভোটার হয়েছেন একদিনে, একেবারে হঠাৎ করে নির্বাচন কমিশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসে ওনাকে ভোটার করলেন। ওটাও কিন্তু আইনের ব্যত্যয়, আপনাকে থানা নির্বাচন কর্মকর্তার অধীনে ভোটার হতে হয়, অর্থাৎ ওখানেও কিন্তু আইন অমান্য করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেখানে আছে যে 144টা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির অনুদান দিয়েছেন 4,29,00,000 টাকা। এটা ওই ধানমন্ডিতে দিয়েছেন যেখানে তিনি ভোটার হয়েছেন। তার মানেটা কি? আপনি ঢাকা শহরে 20টা, ঢাকার আশেপাশে মিলে মোট 20টা আপনার কনস্টিটিউয়েন্সি, সারা দেশে 300টা আছে। আপনি কোথায় দিয়েছেন দেখান তো। একদিনের অর্ডার আমার কাছে আছে, 15ই অক্টোবরে এই অর্ডারটা জারি করা হয়েছে, ওনার মিনিস্ট্রি থেকে করা হয়েছে। কি করেছেন আপনি? এনাদের তো নৈতিক অধিকার নাই, নির্বাচন তো দূরের কথা, তাদের তো রাজনীতি করার অধিকার নাই। কেন নাই? তারা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন। কিন্তু এই রাজনীতিক খায়েশ যেখানে আছে, নির্বাচন করার যে খায়েশ আছে, সেটা পরিপূর্ণ চরিতার্থ করার জন্য তিনি কি করলেন? বৈষম্যের আশ্রয় নিলেন। তো যাদের মনের মধ্যে বৈষম্য, তারা কি করে আপনার যে আগে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আমি বিশ্বাস করব যে ওটা ওনাদের পায়াস উইশ ছিল, এই কাজটা ওনারা করবেন, তাই না? এই ধরনের একটা অবস্থা যদি হয় এবং তারা আগামীতেও তাদের সেই ক্ষমতার একটা কলকাঠি মনে করেন যে আপনার থেকে যাবে, যেটা মঞ্জিল ভাই যেটা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি তো নিজেই বলেছেন এই ছোট বাচ্চারা নতুন একটা দল করেছে, তাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, সুবিধা দেওয়া হোক। উনি তো ইম্পার্শিয়াল একজন মানুষ, তাই না? ওনাকে যখন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করা হয়েছে, ওনার মধ্যে তো কোনো পার্শিয়াল কোনো কিছু কেউ আশা করেনি। উনি কাউকে না কাউকে উনি সমর্থন করেছেন, হালে পানে পাননি, পপাত ধরনের তল বলে একটা কথা আছে, এই এনসিপির তাই হয়েছে। সে কারণে হয়তো বা তিনি শিফট করেছেন ওনার অবস্থানটা, কোন দিকে করেছেন বা আগামীতে আরও কোথায় করেন, সেটা মনে করেন যে এখন দেখার বিষয়। আমরা
আপনার কাছে আবারও আসবো, প্রশ্নটা রেখে যাই, সেটা হচ্ছে আপনার যে এখনকার যে বক্তব্যটা, যেটি মঞ্জুল মোর্শেদ ভাই বলছিলেন যে তারা তো কোনো জোট থেকে বা কোনো দল থেকে করবে, যদি আপনার দল থেকে করে সেক্ষেত্রে আপনার বক্তব্যটা এমনই থাকবে কি না সেটা আমরা পরে আপনার কাছে নিশ্চয়ই জানবো। মোজাহিদ ইসলাম সেলিম, যেই বিতর্কটা আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ তারা নির্বাচন করবে, এবং নির্বাচন শুধুই করবে না, তারা তাদের বিভিন্ন অনিয়মের কথা কিন্তু এর মধ্যে গণমাধ্যমে আসছে, আজকের আলোচনা এসেছে, আপনার বক্তব্যটা একটু জানতে চাই। ধন্যবাদ। যে বিষয়টা আমরা আলোচনা করছি এটা নতুন কোনো বিষয় নয়। এই দেশে কিভাবে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হয় সেটার ব্যাপারে এর আগে বহু বছর ধরেই তৎকালীন ইলেকশন কমিশন আমাদের কাছ থেকে সুপারিশ চেয়েছে। সেই সুপারিশের ভেতরে অনেক ছিল। আমাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা তো 56টা সুপারিশ করেছিলাম। তার ভেতরে যেটা উল্লেখ করা হলো যে একটা সুপারিশ ছিল, যুক্তিসঙ্গত কারণেই আমরা এটা করেছিলাম, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং এখনও বিধান হিসেবে চালু আছে। সেটা হলো যে কোনো সরকারি আমলা কর্মকর্তা তার রিটায়ারমেন্টের 3 বছর পর্যন্ত সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কোনো দলীয় বা হিসেবে। এখন প্রশ্ন আসতে পারে, হরহামেশাই আমরা এটা শুনি যে ঠিক আছে, যখন ইলেকশন শিডিউল ঘোষণা করবে তারপরে না আমরা এগুলো কার্যকর করব। এইটা অন্য ক্ষেত্রেও কিন্তু এই যুক্তিটা দেওয়া হয়, কিন্তু আমি সেখানে বলতে চাই যে ইলেকশন কমিশনের দায়িত্ব নট টু রেসপন্ড টু কমপ্লেইন্টস, বাট সুও মোটো তাকে দেখতে হবে যে সে দায়িত্বপ্রাপ্ত এই দেশে একটা অবাধ নিরপেক্ষ নিশ্চিত করার জন্য। সুতরাং কোনো কাজ যদি শিডিউল ঘোষণা করার আগেও এমনভাবে করা হয় যেটা পরবর্তীকালে নির্বাচনের রেজাল্টকে ইনফ্লুয়েন্স করবে, তাহলে সেটার ব্যাপারেও হস্তক্ষেপ করার এবং ব্যবস্থা গ্রহণ করার অধিকার আছে, কর্তব্য তার এটা। এবং আমি যেটা বললাম এই অনুযায়ী কিন্তু তারা এই বিধানটা মেনে নিয়েছে এবং সেটাকে বিধান হিসেবে গ্রহণ করা হয়েছে। এখন হোল জিনিসটার পেছনে আরেকটা বিষয় আছে, সেটা হলো অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কি হবে না, এই জায়গায় আপনি নিয়ে আসছেন। হ্যাঁ, অবশ্যই একটা লেভেল প্লেইং ফিল্ড এটা প্রয়োজন, একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন, যেটা আওয়ামী লীগ সরকার উঠিয়ে দিয়েছিল এবং সংগ্রাম করে তারাই প্রতিষ্ঠা করেছে, আবার তারাই উঠিয়ে দিল। আজকে কোর্টের রায় অনুযায়ী সেটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা কি বুঝব? এইটা কি কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর ভিতরে লেভেল প্লেইং ফিল্ড, নাকি অল ইলেক্টার্স, অল ভোটার্স? যেমন ইনক্লুসিভনেস একটা বলা হয়, আমরা সাধারণত মনে করি যে ইনক্লুসিভনেস মানে হলো সবগুলো দল অংশগ্রহণ করছে কিনা, কিন্তু এইটার যে আরো গভীরতর অর্থে আমাদের বিবেচনা করা উচিত যে সমস্ত জনগণ সমান সুযোগ পেয়ে অংশগ্রহণ করতে পারছে কিনা। আমরা গতকাল ইলেকশন কমিশনে একটা ডেমনস্ট্রেশন করেছি। হঠাৎ করে সিকিউরিটি মানি ডিপোজিট যেটা করতে হবে সেটা লাভ দিয়ে এমন জায়গায় 50,000 টাকা করে ফেলা হলো। তো আমার একটা ক্ষেত মজুর, আমার একটা গরিব কৃষক, সারা জীবনে তো 50,000 টাকা দেখেনি, তো এটা দিবে কীভাবে, খরচ করবে কীভাবে? এই প্রশ্ন এসেছিল। তখন আমরা বলেছিলাম যে ঠিক আছে, সিকিউরিটি মানি যদি রাখতে হয় তাহলে এই বিধান করেন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে অনেকে এখন হইচই করছে, যদিও এটা বহু আগে আমরা বলেছি, কিন্তু কোনো সময় আমরা এইটাকে শর্ত দিয়ে এই শর্তের অজুহাতে নির্বাচন ভণ্ডুল করা বা বিলম্বিত করা, সেটা হলো গুরুতর অপরাধমূলক একটা কাজ। অভিসন্ধি, অন্য অভিসন্ধি দিয়ে করা হয়েছে। সেখানে আমরা বলেছিলাম যে আমাদের এই আপনি করেন তাহলে প্রপোর্শনাল করেন, যে ক্যান্ডিডেট তার আয়ের 1%, অ্যানুয়াল ইনকামের 1% সিকিউরিটি নেন। তো যার আয় হলো 10 কোটি টাকা, 1% হলো 10 লক্ষ টাকা হয়, 10 লক্ষ টাকা তার কাছ থেকে নেন। আর যার আয় মাত্র 1 লক্ষ টাকা, 1% হবে 1,000 টাকা, তো সেটা নেবেন। এইভাবে আপনার তো করতে হবে, তো এটা করলো না। সুতরাং
কথাটা একটু মানে অ্যাবস্ট্রাকশন হতে পারে, কিন্তু বলে রাখি তাও, শ্রেণী বিভক্ত সমাজে অ্যাবসলিউট 16 আনা অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। কিন্তু আমাদের এখানে কনসার্ন হলো একটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, অ্যাকসেপ্টেবল, যেখানে মানুষ ফিল করবে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, ইট মাস্ট বি ডিম টু বি ডান, সম্ভবত এরকম একটা কথা। তো সুতরাং অবাধ নিরপেক্ষ নির্বাচনে আমার অধিকারটা আমি প্রয়োগ করতে পারলাম কিনা, হয়তো 16 আনা হলো না, কিন্তু আমাদের সাধারণ ভাবে আমি উপলব্ধি করছি যে আমাদের মন মতেই এই দেশ পরিচালিত হবে, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেইটা করাটা ভালো। যদি একটু বাড়তি কথা হয়, তবুও দেশের পরিস্থিতি এখন যেখানে দাঁড়িয়েছে, আমরা অবশ্যই একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য বলবো, কিন্তু অনেকে এই কথা বললে পরে আমি একটা উড়িয়ে দেবো না। ইভেন এ ব্যাড ইলেকশন অ্যাট দিস মোমেন্ট মেবি ইট ইজ বেটার দ্যান নো ইলেকশন, কেননা নো ইলেকশন আমাদের দেশকে ধ্বংস করে দেবে, আমাদের অস্তিত্ব এবং ইয়ে করে দেবে। তার মানে কিন্তু ভুল বুঝবেন না, আমি একটা ব্যাড ইলেকশনের সুপারিশ অবশ্যই করছি না, এবং আমরা টুথ অ্যান্ড নেইল ফাইট করব অবাধ নিরপেক্ষ। ধন্যবাদ আপনাকে। এখানে সেলিম ভাই আছেন, মোর্শেদ ভাই আছেন এবং ব্যারিস্টার অসীম, আমি সবাইকে ধন্যবাদ এবং দর্শককে। আমার বক্তব্য হচ্ছে, প্রথম থেকে এই সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাদের পক্ষে সবই সম্ভব। আপনার গোপন চুক্তি করছে না, তারপরে ইজারা দিছে না পোর্ট, তো নির্বাচন তারা করবে, অসুবিধা কি? দেশই তো গোপন চুক্তি, অন্তর্বর্তীকালীন সরকার কি ওর ভিতরে আছে আজ পর্যন্ত জাতি জানে না, জানার প্রয়োজনও মনে করে না। প্রতিবাদ করছে রাজনৈতিক দলগুলো, কিন্তু ইজারা চুক্তিটা তো জানতে চায় নাই, এই ইজারা করার মানে। এখন আমি এমনিতে, আমি অসীম ভাই জানে একটা অনুষ্ঠানে ছিলাম, আমি বলছিলাম যে নির্বাচন হবে কি হবে না ধোঁয়াশা আছে। এখন তো আমার কাছে মনে হয়েছে, আরেকটা জিনিস জানতাম যে এই সরকার এইভাবে থাকছে না, এটাতে আমার কাছে মনে হচ্ছে এই সরকারের ক্যারেক্টার সরকারের কাঠামো চেঞ্জ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। কি হচ্ছে? অর্থাৎ নতুন করে একটা সরকার একটা স্টাইলে গঠন হবে। ধরেন অনেকেই যদি যায়, ছাত্র উপদেষ্টা না, অনেক উপদেষ্টাই নির্বাচন করতে যাবে এখানে, তো তাহলে তো বোঝা যাচ্ছে এরা থাকছে না। তখন ধরেন আরো 5জন বা 4জন নির্বাচন করলো, 7জন বেরিয়ে গেল, তো ইলেকশন সরকারটা চলবে কিভাবে? সরকার তো একটা কিছু হবে, একটা কিছু চেঞ্জ হবে। আমার কাছে মনে হচ্ছে এই সরকার চেঞ্জ হবে, আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয়তটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড বলে যে চিৎকারটা করা হচ্ছে, আমার কাছে আদৌ নির্বাচন হয় কিনা সন্দেহ আছে, কারণ এই ধরনের রোগ নিয়ে ইলেকশন হতে পারে না। না, আপনার মতো সিনিয়র জার্নালিস্ট যখন এই কথাটা বলেন, সাধারণ মানুষ, দর্শক যারা শুনছে তারা সত্যি কিন্তু আতঙ্কিত হয় যে এত রক্ত, এত গুলি, এত আত্মাহুতির পরেও যদি কোনো সাংবাদিক বা কোনো রকম মানে টক শোতে শুনতে হয় যে ইলেকশন হবে কিনা, তো মানুষ আসলে যাবে কোথায়? আতঙ্কিত হওয়ার তো কিছু নাই। আপনার 71-এ লক্ষ লক্ষ লোক নিহত হয়েছে, কত ধ্বংস শহীদ হয়েছে, জি শহীদ হয়েছে। তা আপনি বলেন তো দেখি, 24 নাকি 71 মুছে দিছে, এটাতে আতঙ্ক হন না কেন? আপনি বলেন হানা ভোট দিছেন, ওখানে 84টা সংস্কার 4 দফার ভিতরে দিচ্ছেন, এটা তো না হবে, তখন কি আতঙ্ক কই রাখবেন আপনি? আপনি বলেন যে আমার ধারণা বিএনপি যারা সমর্থন করে তারা না দিবে, এবং আওয়ামী লীগের যারা ভোট কেন্দ্রে আসবে তারাও না দিবে, না হারযুক্ত হবে, না হারযুক্ত হবে, জেনে রাখেন। তখন কি করবেন? তখন দেশটা কোথায় যাবে এটা ভাবতে হবে আপনাকে। হাই হলো, তারপরে নোট অফ ডিসেন্টগুলো আছে না, সেগুলো কোথায়? আবার আপনার প্রেসিডেন্টের, এই যে মোর্শেদ ভাই আমাদের শিখাইছে, মঞ্জুর মোর্শেদ ভাই, প্রেসিডেন্ট আদেশ দিয়ে এইটা আপনার জুলাই 16টা জারি করবে, জারি করছে তো, এই আদেশ তো অবৈধ, আদেশ তো অবৈধ, চ্যালেঞ্জ হবে, বাতিল হয়ে যাবে। তখন কি করবেন? কি করবেন? আপনি বসলেন, হানা ভোট নিলেন, এটাকে আইনি ভিত্তি দিলেন, সব অবৈধ, তাহলে কি করবেন? দেশটা কোথায় নিয়ে গেলেন? এগুলো ভাববেন তো। সুতরাং এই সরকারের কোনো কিছু নাই। এই সরকারের দেখেন এক নারী উপদেষ্টা আছে না,
তার হাজব্যান্ড ওই নসরুল হামিদের প্রতিষ্ঠানে চাকরি করত, এটা দখল করে ফেলছে, দখল করে ফেলছে। ওই যে সাদা পাথর সিলেটে নিয়ে গোলমাল লাগছে না, তার স্বামী ওটার মূল গডফাদার, এটা কেউ কয় না। তো তাদের তো অসীম শত শত কোটি টাকার মালিক, তো তারা কি সরকার এটার থেকে সরতে চায় না। যতক্ষণ ধাক্কা না দিবেন ততক্ষণ সরবে না। ধাক্কা দিলে ধরেন এই যে জামাত, ইসলামিক আন্দোলন, বাংলাদেশে অনেকেই নামছে না, বিএনপি কোনো মতে খালি নির্বাচন চায়। হ্যাঁ, মাঠে নামলে কি হবে, দেশটা কি হবে বলেন? বিএনপি তো ধাক্কা দিতে চাইতে পারে, তখন কই যাবে দেশ? তারপরে যে এই সরকার যে অবলীলাক্রমে যে কাজগুলো করে আসছে এই যাবৎকালে, আপনি দেখেন তো, শুধু আপনার ব্যাংক ডিফল্ট একটা বাজেটের চেয়ে বেশি, ডিফল্ট লোন বাজেটের চেয়ে বেশি। দেশটা কোথায় গেছে? আপনার বিদেশি লোন মাথা পিছু লাখ টাকা সেরে গেছে। আজকে যে সন্তান জন্মেছে সে 1.5 লাখ টাকার লোন, সেটা তো বিগত দিনের কর্মফল না, বিগত দিনের কর্মফল। আর আপনি তো এক পা আগাতে পারেন নাই। দেশ তো নো ইনভেস্টমেন্ট, কিচ্ছু নয়, বেকারত্ব হয়ে গেছে 3 কোটি, 3 কোটি লোক গরিব হয়ে গেছে। আপনি দেখেন না পেপার, 3 কোটি, বিশ্বব্যাংক বলছে 3 কোটির উপরে বেকার, অথচ বলতেছে সরকারের পক্ষ থেকে ঠিক চলতেছে, সব কিচ্ছু চলতেছে না, সব ব্রেক মারে, একদম অটো সিস্টেমে ব্রেক মারে বসে আছে দেশ। এ দেশের তো কোনো সরকার তো নির্বাচন ঠিক মতো দিয়ে গদিটা ছেড়ে দিবে এরকম লক্ষণ তো আমি দেখি না। রাজনীতিবিদ উনি দেখেন, আমি দেখি না। জি, যেতে চাই অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনার কাছে আবারও। কথা হচ্ছিল নির্বাচন নিয়ে, নিরপেক্ষতার বিষয়ে, লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি এসেছে, ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি এসেছে। এই কথাটি ইদানিং ঘুরে ফিরে আসে, ইনক্লুসিভ নির্বাচন, সব দলের অংশগ্রহণের নির্বাচন। সব দলের অংশগ্রহণের নির্বাচন কি এই নির্বাচনে সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যদি গণতন্ত্র, রাজনীতি, রাষ্ট্রনীতি এটা যদি আমরা আমাদের লাইনে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সেটা হলো এক কথা, কিন্তু আমার তো এরকম কোনো ইন্টেনশন নাই। আমি জেনারেল লাইনে ব্যাখ্যা করব, কারণ আমি ব্যাখ্যাগুলো দেখে বললাম। অনেক রাজনৈতিক দল বলে যে আমরা নির্বাচন করব, অমুক অমুক আসতে পারবে না, এবং সেইটার ব্যাখ্যাও দেয়। কিন্তু আমি কোনো দেশের রাষ্ট্র বা গণতন্ত্র বা উন্নতি এটা দেখি না, এবং সেটার মাধ্যমে যেটা হবে সেটা হলো যে একটা ডিসপুট এবং একটা সমস্যা থেকেই যাবে। আর ইনক্লুসিভ নির্বাচন বলতে এখন যেটা মনে করা হয়, আগে সবসময় ধরেন, খুব ইন্টারেস্টিং, আমি কালকে ওদিন জার্মান অ্যাম্বাসেডারের বক্তব্য শুনলাম। দেখেন, শেখ হাসিনার 15 বছরের নির্বাচনের সময় ইউরোপিয়ান ইউনিয়ন সবাই খালি বলছে যে ইনক্লুসিভ নির্বাচন, তোমরা আওয়ামী লীগের জাতীয় পার্টি করো না, বিএনপি থাকবে, সবাই থাকবে, যা ইনক্লুসিভ। কিন্তু ওনাদের বক্তব্যটা হঠাৎ করে এখন ইনক্লুসিভের কালকে ব্যাখ্যা দিল যে 50% লোক ভোট দিলেই নাকি ইনক্লুসিভ হয়ে যাবে। তো এখানে আপনাকে বুঝতে হবে যে রাজনীতিটা কোথায়। এখন এই ইনক্লুসিভের আমার ব্যাখ্যায় তোর কোনো কাজ হবে না। ব্যাখ্যাটা হলো ইনক্লুসিভ বলতে তো তাই বোঝায় দেশের যত রাজনৈতিক দল নিবন্ধিত আছে, এভরিবডি হ্যাজ রাইট টু কন্টেস্ট দ্য ইলেকশন। প্রত্যেকটা লোকের ইলেকশন, প্রত্যেকটা লোককেই তাকে সিম্বল দিতে হবে। হ্যাঁ, জনগণ যদি কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আপনার কোনো রিজার্ভেশন থাকে, যদি আপনি বলতে পারেন যে এটা তো এই দলটা তো চোর বা এই দলটা খারাপ, ডাকায় তমুক সমুক যাই বলেন, জনগণকে বুঝেই আপনি তাকে জাস্ট ওখানে ক্রস দিয়ে দেন, নেগেটিভ দিয়ে দেন, দ্যাট হি উইল বি আউটস্টেড। যেমন এরশাদ সাহেব ক্ষমতায় যাওয়ার পরে, এরশাদ সাহেব তো এর আগের নির্বাচনে অনেক সিট পেয়েছে না, নির্বাচনে যাওয়ার পরে তার সম্পর্কে স্বৈরাচার ও মুখ্যমন্ত্রী বলা হলো, তার সিট চলে আসলো 35-এ। তো আপনি তো ওখানে রাজনৈতিকভাবে দেখে কিল করে দিলেন। এখন এই রাজনীতিতে ব্যক্তিগত কিলিংয়ের থিওরিটা চলে আসছে, এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস। রাজনীতিতে কিলিংটা থাকে আপনাকে ক্ষমতায় সরাই দিয়ে আপনাকে কিল করে দেব, কিন্তু এইখানে আমাদের দেশে এখন পরিস্থিতির অন্যরকম, আপনাকে সরাইয়ে দেব এবং আপনাকে ব্যক্তিগতভাবেও কিল করব। এই যে পরিস্থিতি আসছে না, এটাই আমি একটা রাজনীতির ক্ষেত্রে জটিলতা দেখি। এটা যে আজকের জন্য জটিলতা তা না, এই চিন্তা চেতনা যদি অব্যাহতভাবে চলতে থাকে, ইট উইল বি এ ক্রাইসিস ফর আওয়ার কান্ট্রি। এই জন্য আমি মনে করি আপনি যেটা বলছেন শব্দটা ইনক্লুসিভ মিন যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করতে চায় প্রত্যেকটা নির্বাচন করতে দিতে হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে যদি কেউ ক্ষমতায় আসে তাহলে সেই ক্ষমতাটা দীর্ঘায়িত হবে। কেউ বলতে পারবে না নির্বাচন হয় না। সেটা ছাড়া যদি আপনার এক পক্ষের নির্বাচন হয়, যেমন ওই সময় হয়েছে 14-18-তে, সেখানে কিন্তু এক পক্ষের নির্বাচন, এবং আর এক পক্ষ কিন্তু রাস্তা সবসময় গরম রাখছে এবং সবসময় তারা বলেছে যে এটা হয় নাই, এবং সেই ঘটনাটা একই রকম হবে। ধরেন কীভাবে ধরবেন, এই যে ধরেন গত সময় তো আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউরোপিয়ান ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচ
সবাই কিন্তু বলছে মানবাধিকার নিয়ে ওই সরকারের খুব সমালোচনা করেছে এবং তারা বলেছে যে এদের বিচারও হওয়া উচিত, এইটাও বলছে। কিন্তু আজকে দেখেন 1.5 বছর পরে তারা কিন্তু এখন খুঁজে বের করতেছে যে বিচারটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে, একথা কিন্তু তারা বলছে, এখন সময়ের ব্যবধানে বলবে। এখন আজকে যারা বলতেছে যে এই ইনক্লুসিভ নির্বাচন ঠিক আছে, যে ওই দল বাদ দিয়েও করলে তোমাদের ইনক্লুসিভ হয়ে যাবে, এরা কিন্তু 1 বছর পরে আপনার এই থিওরিতে থাকবে না। কেন থাকবে না? কেন 1 বছর পরে যারা ক্ষমতায় আসবে সে রাষ্ট্র, এটা তো আসলে সত্য, এটা তো যারা ক্ষমতায় আসবে তারা তো আর একদম ওইভাবে রাষ্ট্র চালাতে পারবে না। কারণ রাষ্ট্রের আমাদের অর্থনৈতিক অবস্থা, যেটা আজিজ ভাই বললেন 3 কোটি হলো আপনার বেকার, তো এই দেশ শাসন করা কি অত সহজ ব্যাপার ভাই? 3 কোটি লোক, যেখানে আপনার একটা সচিবালয়ে এক জায়গায় যদি 20,000 লোক জমায়েত হয়ে যায়, এখন এইটা কন্টেইন করতে পারে না সরকার, দাবি মানিয়ে নিতে হয়, নো অল্টারনেটিভ। কেন ওই তো প্রশাসন নাই, পুলিশ নাই, কিছু নাই, আর্মি আছে দেখে কিছু কিছু থামাইতে পারে, আসলে পরে সব জায়গায় যে আসে তাও তো না। তো সেই যখন রাষ্ট্রের পরিস্থিতি, প্রশাসনের অবস্থা কি, প্রশাসন কেউ কাজ করতে পারে না। আপনার কোনো কাজ করতে গেলে তার একটা রিস্ক থাকে, সে আবার জেলে যাবে কিনা, এবং সে কে আবার দোষর হয়ে যাবে কিনা, আবার একজনে বলে যে সে জামাতের, আবার একজনে বলে সে বিএনপি, এই ভাগাভাগি আছে। তো এই সমস্ত কারণে প্রশাসনও তো একদম স্থবির হয়ে গেছে, মানে তারা এখন কিংকর্তব্য বিমূঢ়, কি করবে, কার পক্ষে কি করবে কিছুই বুঝতে পারে না। যদি সে একটা সত্য করে, যার বিপক্ষে যাবে সে বলবে ও বিএনপির লোক, আবার যদি একটা মনে করে যে বিএনপির বিপক্ষে যাচ্ছে, বিএনপি বলবো জামাতের লোক, তোরাও তো কিংকর্তব্য বিমূঢ়। এই যেখানে অবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিবিদ, সেখানে আপনি দেশের কথা যদি চিন্তা করেন তাহলে সেখানে ইনক্লুসিভ চিন্তা করতে হবে, সমস্ত লোককে নিয়েই চিন্তা করতে হবে, এবং সেখানে রাজনীতির মাধ্যমে রাজনীতিকে মোকাবিলা করতে হবে। এটা কিন্তু আপনার যত কথা বলে বিএনপির অনেক নেতারা কিন্তু বলে মাঝে মাঝে বক্তৃতায়, যদিও হঠাৎ করে আবার যখন বিভিন্ন সময় হয়ে যায় তখন তারা বলে যে না নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না, সেটা বলে। কিন্তু ওই কথাও কিন্তু আবার বলে যে রাজনীতিকে, আমির খসরু সাহেব কয়েকদিন আগেই বলছে, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। এখানে তো ব্যক্তিগত শত্রুতা না, আমি ধরেন যারা ক্ষমতায় আছে, যারা বিপক্ষে আছে, তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ হয়েছে, তাদের রাজনৈতিক বিরোধ হলো রাজনৈতিকভাবে তাকে তুমি কিল করবা। কিন্তু এখানে যেটা হয়, আমার বাড়ির পাশে জমি নিয়ে যে মারামারি হলো না, ওর সঙ্গে একবার পিডাইলাম, ও আবার আমার ভাইরে পাইয়ে এক জায়গায় জবাই করে মেরে ফেলাইলো। তো ওই রাজনীতিতে তো ওই জিনিসটা ওইভাবে ব্যক্তিগত পর্যায়ে চলে আসছে। তো এই জায়গাটাই হলো আমার একটা আশঙ্কা যে রাজনীতিটা কোথায় যাবে। এখন যে অবস্থা আছে সেখানে আমরা একটা পক্ষ দেখি, ধর নির্বাচন হোক, এখানে তো আর কেউ বলছে না নির্বাচনের ব্যাপারে, যারা ক্ষমতার সরকারের যারা সাপোর্টার সবাই বলতেছে যে নির্বাচন হবে, সেখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা এরা তো আসছে না, এটা মোটামুটি একটা বলে সবাই ধরে নিছে। ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন হইলো, তো কত % লোক যাবে এখানে? ধরেন ওদের সাপোর্টও তো আছে না, সেই সাপোর্টগুলো আছে, এবং সেখানে তারা তো আবার নির্বাচন প্রতিহতের কথা বলবে না, এটা স্বাভাবিক। 18তে বিএনপি, 14তে তো প্রতিহতের কথা বলছে, যার কারণে লোক কম যায়। লোক কম গেলে কি হয়, তখন সরকার কিছু সিলটিল মাইরে এটা কভার করে, এটা অনেক লোক ভোট দিছে। এইখানে যদি সেইটা হয়, যখন নির্বাচন প্রতিহত করার জন্য আওয়ামী লীগ বলবে, তাদের একটা ভোট সাপোর্ট আছে, যা 14 দল সব মিলে যখন বলবে, তখন একটা তারা তো এই বোমটম তো এখনো ফুটায়, যে আজকে তো দুদকের সামনে বোম ফুটেলো, তো এরকম বোমটম অনেক কিছু ফুটলে সাধারণ ভোটাররা তারা তো ভোটার দিতে যাবে না। তো ভোট দিতে না দেখলে সেখানে পার্সেন্টেজ তো কমে এলো, তো 50% যে বলতেছেন সেখানে 50% তো হবে না, এবং সেই 50% না হলে গ্রহণযোগ্য নির্বাচন কোত্থেকে বলবেন? তো এই জন্য আমার কথা হলো যে এগুলো বাদ দিয়ে, এবং এইটা কেন জানেন, এগুলো সরকারের পলিসি, এগুলো ওই যে মেটিকুলাস ডিজাইন বলতেছেন আপনারা, তো অনেক রাজনৈতিক দল ডিজাইন তো ধরতেই পারে না, এখন খুব ডিফিকাল্ট। পলিটিক্যাল ডিজাইন ধরা এটা অত সহজ ব্যাপার না, অনেক পলিটিক্যাল ঘাঘু হইতে হয়, বুঝছেন? ঘাঘু না হইলে পলিটিক্যাল ডিজাইন ধরা যায় না, এখন ধরতে পারতেছে অনেক। দেন এই যে আপনার এই যে জুলাই সনদটা দিলেন, এই জুলাই সনদটা দিয়ে এর মধ্যে একটা ফাঁকা ব্যবস্থা করে রাখছেন, এটা অনেকে এখন বুঝতেই পারে নাই। সেটা কি করেছেন, ওইটার মধ্যেই আপনার দিয়েছে কনস্টিটিউট মেম্বার তৈরি করে ফেলছে। একই জিনিস, কনস্টিটিউট অ্যাসেম্বলি কখন হয়? যখন হয় একটা কনস্টিটিউশন থাকে না। কনস্টিটিউশন থাকা অবস্থায় কোথাও দুনিয়ায় কনস্টিটিউট অ্যাসেম্বলি হতে পারে না। আপনি এখানে মডারেটর আছেন, এই মুহূর্তে আরেকজন মডারেটর এখানে বসতে পারবে না, বিকজ চেয়ার ভ্যাকান্ট নাই। তো সেখানে ওখানে তারা কনস্টিটিউট ওইভাবে করে রাখলো, করে ওখানে একটা বিধান করে দিয়ে দিল, যেটা বিএনপি বলছেন না আমরা এটা তো মানি না, এটা আপনারা আমাকে প্রতারণা করছেন, ওইখানে তো ছিল না এটা। তারপরে এটা গেজেট করে দিল, গেজেট মানে একটা ল, তাই না? এখন এই গেজেটটা নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করতে যায়, কোর্ট কি বলবে? কোর্ট কি বলবে যে গেজেটটা বৈধ? সেটা তো বলবে না। ও এখন অবশ্য কেউ যাবে না, কারো এরকম সাহসও নাই, কারণ আপনি যদি করতে যান তাহলে তার বাড়ি ঘেরাও হইতে পারে। যেমন আপনার কমিউনিস্ট পার্টির অফিস ঘেরাও হয়েছে না, ওখানে তো আপনার লাঠিসোঁটা নিয়ে গেছিল, কোনো রকম মনে হয় আর্মিটেন নিয়ে আইসা ঠেকাইছে কোনো রকম। তো এইরকম মত তো আছেই। কাজে স্বাধীনভাবে কোনো কিছু বলা, করা, কার্যকরী করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাট দিস স্টেট। এবং সেই স্টেটের পরিস্থিতির জন্য টোটাল দায়িত্বটা হলো এই যারা এখন মূল চেয়ারে বসে আছে। আমি মনে করি এটা দেশের জন্য তারা ভালো করছেন না, দেশের জন্য ক্ষতি করছেন। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, যেটি মঞ্জুর মসজিদ বলছিলেন, সেখান থেকে আপনার কাছে জানতে চাওয়া, যে নির্বাচনের কথা বলছি আমরা, এত সমস্যার কথা বলছি, সমস্যা
আসলে সমাধান কীভাবে হবে? যারা এই প্রশাসনে রয়েছে, পুলিশে রয়েছে, এখানে তো ট্যাগিং করা হচ্ছে, অমুকে বিএনপি, অমুকে জামাত, তারা তো চাইলেও অনেক সময় নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, বা যেটা তার নৈতিক যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে পারে না। সেখানেও কি বিভাজন হচ্ছে না? অথবা বিগত দিনে যারা আপনারা বলছেন যারা হচ্ছে দোষর, তাদের ব্যাপারেও তো কার্যকর অনেক জায়গায় করা ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে কীভাবে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিংবা প্রভাবমুক্ত হবে? দেখুন, একটা জিনিস, নির্বাচনটা হওয়া উচিত ছিল গত বছর মার্চ এপ্রিলের মধ্যে, অর্থাৎ 6 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত ছিল। যত সময় গড়িয়েছে তত বেশি আপনার কমপ্লিকেশন অ্যারাইজ করেছে। এই যে কালক্ষেপণ করা হয়েছে, আপনার জুলাই সনদের নামে অমুক তমুক কত কিছু দেওয়া হয়েছে, সাধারণ নাগরিকরা 20% খুব বেশি হলে আপনি মনে করেন যে এটার মনে করেন যে ওয়ার্ডিং সেন্টেন্স এগুলি বোঝে, বাকি 80% মনে করেন যে গ্রামের মনে করেন যে একজন এই গৃহিণী বলেন, কৃষক বলেন, রিক্সা চালক বলেন, অনেক সেক্টরের লোকজন আছেন মনে করেন যে তারা কি এত কিছু বোঝেন? আমার মনে হয় না যে এটা বোঝেন, আমার এইটুকু আমি অন্তত বলতে পারি। তাহলে আপনি এটা কেন করলেন? এটার কোনো যৌক্তিকতা আছে? কার জন্য আপনি এটা করেছেন? এই যে এই সমস্ত কিছু করে আপনি অনেক সময় নষ্ট করেছেন। প্রয়োজন ছিল প্রশাসনিক সংস্কার, প্রয়োজন ছিল পুলিশ সংস্কার। এই দুটো আপনার মনে করেন যে নির্বাচনকালীন সময় সবচেয়ে বড় নিয়ামক শক্তি হিসেবে কাজ করে। এখন আপনি বলবেন যে আপনি লোক কোথায় পাবেন? রাতারাতি ছিল লোক, কারণ আপনার তার আগে যে 15 বছর ধরে যাদেরকে ওএসডি করা হয়েছে, তাহলে তারা মনে করেন যে সেই গোত্রভুক্ত না, আপনি তাদের থেকে বেছে এনে আপনার তাদের লিডার হিসেবে বসিয়ে দেন। ওখানে তো আপনার কমান্ড সিস্টেম হয়, তাই না? আপনি কমান্ডারকে বসিয়ে দেন, তার নিচে বাকি যারা থাকবে সে তার কমান্ড শুনতে বাধ্য হয়। এটা এভাবে কাজ করে। দ্বিতীয়, এই যে মনে করেন যে যারা দলীয় আছে, সবাই কিন্তু দলীয় কিন্তু একদিনে হননি। তারা যখন দেখেছেন যে এই শক্তিটা এত বেশি ক্ষমতাধর, এত শক্তিশালী যে এর বাইরে কোনো কিছু আর চিন্তা করা যায়নি, সো আমাকে অ্যালাইন এর সঙ্গেই হতে হবে, আমি এর সঙ্গেই থাকতে হবে, এ ধরনেরই কিন্তু সব সরকার মনে করেন আপনার যখন যে আসবে তখন প্রশাসনে যেই থাকুক না সে সরকারের সঙ্গেই কিন্তু থাকতে হয়, এর বাইরে কিন্তু যেতে পারে না। এটা কিন্তু বড় বাস্তবতা। আমি এর আগেও অনেক দেখেছি, এখনও তাই দেখছি। কিন্তু এখন কথাটা হচ্ছে যে নির্বাচনটা সামনের দিকে কেমন হবে, ইনক্লুসিভ হলে ভালো হবে নাকি ইনক্লুসিভ না হলে কি হবে? বিদেশিরা কি বললো, এর আগে বহুত নির্বাচন গেছে, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন, ইলেকশনটা যখন ওভার হয়ে যায় তখন আর ইনক্লুসিভিটি বলে কোনো কিছু থাকে না। তখন আমার একবার মনে আছে যে 2012 সালে সম্ভবত বা 14 সাল, আমার মনে নাই, ব্রাসেলসে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ারম্যানকে বলেছিলাম, ডু ইউ অ্যাকনলেজ ইলেকশন ইন বাংলাদেশ? তখন বলছিল, লুক জেন্টলম্যান, সামটাইমস উই ডু অ্যাকনলেজ মার্শাল ডিকটেটর। এটা হলো বড় বাস্তবতা। ওয়ান্স ইট ইজ ওভার, দ্য গেম ইজ ওভার। এখানে নতুন কোনো চ্যাপ্টার নাই, চ্যাপ্টার ইজ পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন, ওটা কথা যেটাকে বলে। এখন বললেন যে আমরা যে কথাটা বললাম যে আওয়ামী লীগ না ইনক্লুসিভ কেমন হবে, আওয়ামী লীগ নিজেদেরকে নিজেরা উইথড্র করে নিয়েছে 5ই আগস্টের পরে। আওয়ামী লীগের সভানেত্রী নাই, সাধারণ সম্পাদক নাই, প্রেসিডিয়াম মেম্বার নাই, আওয়ামী লীগের কিছুই নেই, খোল নলচে কিচ্ছুই নেই। আওয়ামী লীগের নেত্রী মনে করেন যে ফাঁসির আদেশ হয়েছে, একজন মানুষ রাস্তায় এসে মনে করেন যে ডেমনস্ট্রেশন দেবে বা আত্মাহুতি দেবে। জামাতের নেতারা যখন আপনার ফাঁসির আদেশ হয়েছে তখন তো আপনার কতজন নিজেরা আত্মহত্যা করেছেন, পুলিশের গুলিতে তো মারা গেছেন, আত্মহত্যাও করেছেন। এখন যে বিষয়টা হচ্ছে যে তাদের তো মনে করেন যে স্থগিত করেছে। আমি মনে করি যে আজ থেকে, ওই যে আমি মার্চ এপ্রিলের কথা বলছি, সে সময় যদি আপনি নির্বাচন করতেন এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতেন, আওয়ামী লীগ প্রার্থীও দিত না, কিংবা আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার মতো কেউ আসতো না। সেলিম ভাই যে কথাটা বলেছিলেন যে সুও মোটো নির্বাচন কমিশনের কিছু দায়িত্ব আছে, আওয়ামী লীগ সুও মোটো নিজেদেরকে প্রত্যাহার করে নিয়ে দিচ্ছে এদেশের রাজনৈতিক ব্যবস্থার মাঝখান থেকে, কারণ অপকর্ম পাপের বোঝা তার এত বেশি ছিল। এখন কথাটা হচ্ছে যে এইভাবে কি চলবে? সামনে একটা সরকার আসবে মনে করেন, নির্বাচন যদি হয়, কবে হবে বলতে পারবো না। আজিজ ভাই যেটা বললেন কবে হবে বুঝতে পারছি না, কিন্তু কোনো না কোনো সময় তো আসবে। তো ইন পারপিচুইটিতে এই ভ্যাকুয়ামটা তো থাকবে না। তো সে সময় কি আওয়ামী লীগের সমর্থকরা যারা বাংলাদেশে আছেন তাদের না হলে 2-4 হাজার 5 হাজার মনে করেন যে নেতা নেত্রী নাই, কিন্তু কর্মী সমর্থকরা আছে। তো তা আপনাকে তো একটা প্রসেসের মধ্যে তাদেরকে আনতে হবে। রেকনসিলিয়েশন প্রসেস যদি না হয় তাহলে একটা না একটা সময় যত যাবে তখন কিন্তু তারা তো মনে করেন যে কি বলে কনসলিডেটেড হবে, কম্পাইল হবে, আবার নতুন করে মনে করেন যে শুরু করবে। তখন তারা তাদের কি স্বার্থের জন্য কাজ করবে, তখন অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। আপনি সেটাকে মোকাবেলা কিভাবে করবেন? এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনাকে রাষ্ট্রের যে আগামী দিনের যেই অবস্থা, আপনার এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কাজ করছেন, কালক্ষেপণ করছেন, নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। এই যে সেলিম ভাই যে কথাটা বলেছেন যে একটা খারাপ নির্বাচনের মধ্য দিয়েও যদি একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার আসে তাও সেটা অনেক ভালো, কারণ আপনি সেই
ধ্বংসস্তূপ থেকে ওই যে বিপ্লব সৃষ্টির প্রসব বেদনা, কিন্তু ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। তো আমি মনে করি যে আপনি ওখান থেকে শুরু করেন না, একটা জায়গায় যেতে হবে। আমরা কিন্তু এখন এক জায়গায় এসে মানে এটা স্ট্যাটিক হয়ে গেছে, আমরা একটা স্থিত অবস্থার মধ্যে আছি। এটার আপনার পরিবর্তনটা হওয়া উচিত, যে কোনোভাবেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা হওয়া উচিত। এটা হলো গিয়ে বাস্তব কথা, এইটুকু আমি বিশ্বাস করি। জি, মুজাহিদুল ইসলাম সেলিম, আমি নির্বাচনের বিষয়ে কি আপনি কিছু বলতে চান? আমি অন্য প্রশ্ন করতে চাই। জি, যে এই প্রশ্নটি আমারও ছিল, কিন্তু ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম প্রশ্নটি এনেছে। আওয়ামী লীগ এত বড় দল, বলছে তারা এত কিছু, একটা রায় হলো, সেই রায়ের পরে তো ওই অর্থে কোনো অর্থেই আমরা কোনো প্রতিবাদ দেখলাম না, কোনো ধরনের কোনো কিছুই দেশের কোথাও দেখলাম না। এর কারণটা কি? সাংগঠনিকভাবে কি তারা একেবারেই ভ্যানিশ হয়ে গেল কিনা? দেখেন, এই ধরনের আলোচনা করে আপনি কোনো হদিস খুঁজে পাবেন না। জি, ক্যারাম বোর্ড যখন খেলে, স্ট্রাইকার মারে ডান দিকে, গুটি যায় বা দিকে। কোন খেলা কি উদ্দেশ্যে কোন লক্ষ্যে করছে, এটা যেটা কে যেন বললো যে এখনকার যুগের মানুষ বুঝতেই পারবে না যে কি হচ্ছে। জ্ঞান দরকার, সে অভিজ্ঞতা দরকার। এখন আওয়ামী লীগ যে তার শাসনামলে যেই পলিসি, যেই দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করেছে, সেটা ফ্যাসিজমের জন্ম, সেটা ফ্যাসিজমের দর্শন। এবং সংক্ষেপে বললে জিনিসটা এরকম ছিল যে দেশের সব দেশপ্রেমিক নাগরিকের উন্নয়ন চাওয়া উচিত, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য, এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা একটা প্রধান শর্ত। সরকারের ধারাবাহিকতা মানে বারবার দরকার আওয়ামী লীগের সরকার। সুতরাং সরকারের ধারাবাহিকতাকে লিঙ্ক করে দিল দেশপ্রেমের সঙ্গে, এবং সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্য আমি যদি 100 কোটি টাকা লুটপাট করে ক্যাডার পালি, আমি যদি 100 জন লোককে গুলি করে হত্যা করি, ইট ইজ এ পেট্রিয়টিক টাস্ক। কেননা তা না হলে তো সরকার টিকে থাকছে না, আর টিকে না থাকলে রাজনৈতিক স্টেবিলিটি থাকছে না। এইভাবে কিন্তু ফ্যাসিজমের চিন্তাটা সমাজের ভেতরে রন্ধে রন্ধে এটা ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, বিখ্যাত কথা, উক্তি। সুতরাং এইটা যতই বজ্র আটনি দেখ না কেন, এটা ফসকা গেরু হয়ে যাবে যখন জনতার জাগরণ হবে। এবং সমস্ত ঘটনার ভেতরে আমার কাছে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, জনগণ গণ অভ্যুত্থান করলো, এখন জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউসুফ অ্যান্ড গং, তার পালিত ইউনুস অ্যান্ড গং, তাদের মুখপাত্র সেই যে বসে আছে। এবং কথা তারা কোন ক্যাপাসিটিতে সরকারের অভ্যন্তরে ঢোকার সুযোগ পেল? আর দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি না, তারা কি কোনো রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে এসেছে? তারা কি কোনো এজেন্ডা দিয়ে এসেছে? তো এখন বড় বড় কথা এটা বলে চলেছে। এবং সেটা খালি ছেলে মানুষই ব্যাপার না, কারা কলকাঠির নাড়ার মাধ্যমে এদেরকে কাজে লাগাচ্ছে সেটা অবশ্যই খুঁজে দেখা দরকার। বেশি খোঁজার দরকার না, আপনি পুরানো সিস্টেম সেটা রিঅ্যাসার্ট করে, তার নিজের প্রয়োজন অনুযায়ী এলিমেন্টসগুলোকে সাজিয়ে নেয় এবং তার মতো করে সে তৈরি করে, এবং দ্যাট ইজ হ্যাপেনিং। দেশ যেটা প্রয়োজন এই জায়গা থেকে বেরিয়ে আসছে। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? আপনি এইটা আলোচনা করেন, ওইটা আলোচনা করেন, দেখবেন যে কোনো আইসোলেটেড ওয়েতে কোনো আপনি কিন্তু সলিউশন খুঁজে পাবেন না। আপনাকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দিতে হবে। দেশের প্রয়োজন অতীতের একটা নবসংস্করণ নয়, দেশের প্রয়োজন একটা বিকল্প, অল্টারনেটিভ, উইথ অল্টারনেটিভ পলিসি, অল্টারনেটিভ শ্রেণী ভিত্তিক একটা সরকার, অল্টারনেটিভ ফোর্সেস, সেটা পলিটিক্যাল ইয়েতে আসবে। এটা অবশ্যই খুবই দুঃখজনক যে আমাদের কাজগুলো প্রচারিত হয় না। আগামী পরশুদিন আমরা একটা ন্যাশনাল কনভেনশন করব, এবং মাইনাস যাদের শাসন দেখেছে মানুষ, জামাতে ইসলাম বলে আমাদেরকে তো ভাই কোনোদিন দেখেন নাই, এইবার একটু আমাদের একটু দেন, চান্স দেন, আমাদের দেখেন একটু। হারামজাদা, তোদের দেখি নাই? ৭১ সালে সরকারে ছিলি না? ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। দে ওয়্যার নট অনলি কোলাবোরেটার্স,
দে ওয়ার পার্টিসিপেন্টস ইন দ্য জেনোসাইড। তারপরে বিএনপির সঙ্গে মন্ত্রিসভায় তারা ছিল। সুতরাং আমাদের পাবলিক এটা অনেকে অ্যাগ্রি করবে, করবে না, কিন্তু আমার ধারণা মানুষের উপলব্ধি এই জায়গায় চলে আসছে, নৌকা, লাঙ্গল, পাল্লা, শীষ সব সাপেরই দাঁতে বিষ। তো এই দুটোকে বাদ দিয়ে বাকি যারা আছে সবাই মিলে একটা রেইনবো কোয়ালিশন আমরা করব, একটা ডেমোক্রেটিক যুক্তফ্রন্ট করব, নয়া যুক্তফ্রন্ট করব, এবং সেইটা নিয়ে আমরা স্ট্রাগল করব। এই নির্বাচনে হয়তো আমরা সরকার গঠন করতে পারবো না, চেষ্টা করব আমরা। সেটা কত পার্সেন্ট সেটা তো আমি বলতে পারি না। এইটা দিস ইজ এ রং কোশ্চেন টু বি আস্কড। কত পার্সেন্ট, এই আনসারটা, কোশ্চেনটা জিজ্ঞেস করতে হবে জনগণের কাছে। ওর জন্য দেখেন আমাদের গণতন্ত্রের অনেক সমস্যার ভিতরে একটা সমস্যা হলো যারা মিনিংফুল পার্টিস তারা খালি বিজয়টাই চিহ্নিত করে সেই অনুযায়ী পরিকল্পনা করে রাখে। খালি বিজয়ের ভিত্তিতে তো আমি প্ল্যান করলাম, পরাজিত হলে কি করব সেই প্ল্যান যদি না করি, আই ডোন্ট হ্যাভ এ কনফিডেন্স ইন দ্য, মানে জনগণের রায়ের উপরে কোনো কনফিডেন্স থাকে না। এবং এইখানে তো হলো দেখেন এই সরকার সম্পর্কে আমি বলছি, তোলপাল লাগিয়ে দিল, ঐক্যমত করতে হবে, ঐক্যমত করতে হবে, ঐক্যমত করতে হবে। ঐক্যমত তো হবে না, কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, বহুমত বিরাট করবে পাশাপাশি। কোশ্চেন ঐক্যমত, সব পয়েন্টে ঐক্যমত না, কোশ্চেনটা হলো দ্বিমত থাকবে, এবং মতের বৈচিত্র্যের ভেতরেও আমরা সুসভ্যভাবে সেই বহুমতের ভেতরে একটা যেই মত নিয়ে আমাদের চলতে হবে সেটা কিভাবে ডিসাইড করব, এই ব্যাপারে একটা সুসভ্য পথ পন্থা অ্যাগ্রিমেন্ট করতে হবে সেই জায়গাটায়। এর বাইরে চলে গিয়ে যে জিনিসটা করা হলো, এবং এই যে সনদ টনদ নিয়ে আসছে, এটা আইনগতভাবে, আমি তো লিগাল এক্সপার্ট না, কিন্তু আমি তো সেদিন সারাদি উদ্যানেই বললাম, আমরা তো প্রথম থেকেই বলেছি যে এইগুলো আমরা ডিসএগ্রি করি, উই উইল নট সাইন ইট। এবং আমাদের জিজ্ঞেস করেছিল, আমরা বললাম যে এইসব থাকলে আমরা কিন্তু সই করব না, কিন্তু ওইগুলো রেখেই যখন এটা সাবমিট তারা সই করতে বলল, তার মানে আমাদের রেসপন্সে তারা বলল যে প্লিজ ডোন্ট কাম অ্যান্ড সাইন। দে মেড ইট ইম্পসিবল ফর আস টু সাইন, কারণ এটা ঐক্যমতের দলিল করছে। এখন যেটা সই হলো, যেটা অ্যাগ্রিমেন্ট হয়েছিল, কাগজ যেটা তৈরি করলো সেটা আবার ভিন্ন, আবার যেটা কাগজ সই করেছে এখন যেটা রেফারেন্ডামের জন্য যেটা তারা তৈরি করেছে সেটা আবার আরেকটা ভ্যারিয়েশন। ওর জন্য আমি সেখানে বলেছি এটা তো হলো জাল সনদ, জাল সনদে ভোট দিতে বলে, ভুয়া সনদে ভোট দিতে বলতেছে, পাবলিক এটা তো ভোট দিবে না। জি, এম এ আজিজ, আলোচনা শুনছিলেন নির্বাচন, ইনক্লুসিভ, লেভেল প্লেইং ফিল্ড, অনেক বিষয়। আপনি তো একবারে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। করছি তো, এতগুলো আলোচনা দিয়ে তো আরো, আমি তো মনে করি আরো আপনার জায়গায় আরো শক্ত হইল, শক্ত হয়েছে। জি, এখন আমার বক্তব্যটা একটাই যে আপনি বলেন তো দেখি, এই সরকারের উপদেষ্টারা অনেকেই ইলেকশন করবে, এই মেসেজটা কি কালকে আরো অনিশ্চিত করে ফেলবে না যে সরকার তাহলে কি হবে? প্রশ্ন অনেক দাঁড়াবে। তাহলে এই সরকার কি থাকবে? এই সরকারের ভিতরে কি লোক ঢুকাবে? তাহলে নির্বাচন কে করবে? নিরপেক্ষ নির্বাচন কি করে হবে? লেভেল প্লেইং ফিল্ড কি করে হবে? অনেক প্রশ্ন কিন্তু চলে আসবে। সুতরাং কালকেই তো আমরা দেখতে চাই যে ইউনিট সরকারের পক্ষ থেকে এটার একটা পজিটিভ ক্লারিফিকেশন আসবে যে একটা নির্বাচন দরকার, নির্বাচন দরকার, যে নির্বাচন যে হবে, এবং এই উপদেষ্টা কারা নির্বাচন করবে তাদেরকে ইমিডিয়েটলি বের করে দেওয়া দরকার। ইমিডিয়েটলি বের করে দিয়ে প্রয়োজনে বাইরের থেকে উপদেষ্টা হায়ার করুক, সমস্যা নাই, কিন্তু এই কনফিউশন রেখে এই বাতাস কিন্তু বইতেই থাকবে যে নির্বাচন হয় কি হয় না। তারা মানে পদত্যাগ করলো, পদত্যাগ করে যেটা আমাদের মুর্শিদ ভাই বললেন, পদত্যাগ করেই আবার সাথে সাথে আবার ইলেকশনে পার্টিসিপেট করবে না, এটা তো আমাদের দেশে প্রেসিডেন্স এবং ট্রেডিশন নাই। আপনি তাহলে আমলাদের নির্বাচন করতে দেন? সেটাই তো, তো যেটা নাই, যেটা চালু আছে সেটাকে আপনি অর্ডিন্যান্স জারি করেন বা তাদের বন্ধ করেন নির্বাচন। সেটা তো রাজনৈতিক দলগুলো এন্টারটেইন করছে, তারা তো বলছে যে আমরা এই দল থেকে নাহলে ওই দল থেকে, স্পষ্টই বলছে আমরা ইলেকশন করব। হ্যাঁ, বলতেছে তো, যেমন ওই সজীব ভুঁইয়া সবচেয়ে বিতর্কিত, বিএনপি তার পদত্যাগও চাইছে, ওখানে পদত্যাগ, তাকে অনেক সদস্য হয়েছে, বিএনপি নমিনেশন দেয় নাই,
এটাতে মেসেজটা কি? তাতে অনুমান করা যায় তাকে হয়তো তার সাথে নেগোসিয়েশন হচ্ছে তলে 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 তলে। হ্যাঁ, তলে তলে। না, বিএনপি তো আরো অনেক জায়গায় নমিনেশন দেয়নি। না, দেয় নাই, কিন্তু এইভাবে তো সজীব ভুঁইয়াদের মতো সাধারণ লোক মানুষের দেয় নাই। অনেক হিসাব মিলাই তো আজিজ ভাই একটা হিসাব বললো আর কি। সজীব ভুঁইয়ার মতো লোক তো দেয় নাই কোথাও। পাবনা কেউ কাউকে দেয় নাই, এটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলছে না। আমার বক্তব্য হচ্ছে যে এরকম 63 জায়গায় প্রার্থী দেয় নাই, প্রশ্ন ওঠে নাই, কিন্তু প্রশ্ন উঠছে ঢাকা 10 না 10 সজীব ভুঁইয়ারে দিছে। সজীব ভুঁইয়া দেওয়ার সাথে সাথে ওখানে কোনো প্রার্থী নাই, উনি প্রার্থী ছিল না, জি, তো দিছে, দেয় নাই তো। তো এই জন্যই এখনো দেয় নাই, না, এখনো দেয় নাই, জি। ভবিষ্যতে হয়তো একদম দিতে নেই। পারে, তখন ধরে নেব যে সজীব ভুঁইয়ার সাথে নেগোসিয়েশনে ফেল করছে। না, সজীব ভুঁইয়াকে দেবে না, বিএনপি এই কাজটা অন্তত করবে না। পারসেপশন সেটা তো- একজন সেটা মানুষের তো বিরুদ্ধে। আপনার ধারণা, সে এখানে সদস্য নিচে 450 ভোটার হয়েছে, এখানে ভোটার হয়েছে, ভোটার হয়েছে, 450 কোটি টাকা তার এলাকায় খরচ করছে। ওখানে গুতা খায়া প্রার্থী শক্ত আছে, টিকবে না বিএনপির, এখানে এসে নিচে নিলে তাহলে বিএনপির প্রার্থী দিল না কেন? ঢাকার শহরে অনেক জায়গায় এই ওই ছোট ছোট পার্টি কাচ্চা বাচ্চা দিছে। আরে হাসিনা পতনে যে পালাইছে কোনো রকম প্রতিবাদ হয় নাই, কারণ হচ্ছে অনেক গান বাজনা ব্যবসায়ী, এই ঢাকা শহরের অর্ধেক আসন ছিল না, কেউ কোনো প্রতিরোধ, কেউ দাঁড়ায় নাই। এবং বিএনপি তো ঢাকা শহর ছাড়িয়ে দিচ্ছে, খুচরা পার্টির জন্য ছেড়ে দিচ্ছে। তো বিএনপি যখন সরকারে যাবে, বিএনপিকে যখন প্রতিরোধ করবে, কে রক্ষা করবে? ঢাকা শহরে যদি নেতৃত্ব না থাকে কে করবে বলেন? আপনার এমপি বলেন, ওয়ার্ড কমিশন, এগুলো লাগবে না? নাই তো, এগুলো সব তো গুঁড়ো পার্টিকে দিয়ে দিচ্ছে, সব অন্য জায়গায় না দিয়ে ঢাকা শহরে এনে ভরে ফেলে দিচ্ছে গুঁড়োটা। এই গুঁড়োটা তো পাস করবে না, একটাও পাস করবে না, আপনি শিওর থাকেন একটাও। কারণ ওই যে খেলে দিচ্ছে, আরপিওতে খেলে দিচ্ছে না, যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে, খেলা শেষ, গুঁড়া পার্টি শেষ, বুঝছেন? এই একদিক থেকে ভালো যে হামিদুল হক চৌধুরী, আমি অবজারভারে ছিলাম, হামিদুল হক চৌধুরী কলে যে ও মিয়া এত মানুষের প্রেস লিস্ট ছাপুকা, স্যার ছাপলে সার্কুলেশন বাড়ে। ও মিয়া, সার্কুলেশন একটা দেশে কত পার্টি লাগে স্বাধীন দেশে, এগুলো ছাপবো না, ওরা আর পার্টি থাকবে না। তো এখন ওই বিএনপি নমিনেশন দিয়েছে, এই যাত্রাতে শুরু হবে, ওই গুঁড়ো পার্টিগুলো আউট হওয়া শুরু হবে, দেখেন পাইবেন না তো। সজীব ভাই এখানে ফর্ম তুলছে বলে পাশ করবে? অসম্ভব ব্যাপার, একটারও জামানত থাকবে না, বলে দিলাম। এনসিপির যে পার্টির থেকে দাঁড়াক, স্বতন্ত্র দাঁড়াক, কইছে না ফাটোয়ারি সরকার ফর্ম করবে, সরকার ফর্ম না, কোনো একটা সদস্যের জামানত রক্ষা করুক। হাসিনা 3টে কিংস পার্টি করেছিল না, বড় বড় নেতা দিয়ে করছে না, 300 আসনে দিছে, একটারও কোনো জামানত থাকে নাই। এটা বুঝতে হবে, সংগঠন লাগে, যতই বলেন সংগঠন লাগে। এই জন্য আমি বলছি, এত খেলাধুলা বাদ দিয়ে, ইউনুস বহু খেলছে, খেলাধুলা বাদ দিয়ে নির্বাচনটা করতে দিক, দেশটা রক্ষা হোক, নাহলে দেশটা কিন্তু রক্ষা হবে না। রাজনীতিতে এমনি আমরা আগে করেই বলতাম যে অনেক সূচকে আগাচ্ছি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি তো বটেই। এখন দেশে ব্যাংকের ডিফল্ট হয়ে গেছে একটা বাজেটের সমান। আপনার IMF এর লোন আটকাই দিছে যে তোকে আর টাকা দেবো না। হ্যাঁ, এখন 3 কোটি লোক বেকার হয়ে গেছে, মধ্যবিত্ত গরিব হয়েছে, গরিব হতদরিদ্র হয়েছে, বাজারে যাওয়া যায় না। হ্যাঁ, তো আর সব ঢাকা শহরে চলে আসতেছে, বেকারত্ব বাড়াতে দেখেন না। এই যে আবার এই সরকার ওই যে অটোরিক্সা ছেড়ে দিছে না, ওই যে ব্যাটারিওয়ালা, এখন 12 বছরের পোলাও চালায়, 80 বছরের বুড়াও চালায়, অচল করে ফেলতেছে দেশ। সর্বদিকে সর্বগ্রাসী সমস্যা। এই সমস্যা উত্তরণের একমাত্র রাস্তা হচ্ছে অন্তত পক্ষে একটা নির্বাচন, যত খারাপই হোক নির্বাচন দিয়ে এরা বিদায় নিক। জি, আমরা একটু ভিন্ন বিষয়ে যেতে চাই। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতি 3টি মামলায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে অন্য মামলায় বিশেষ আদালত তাকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে। এই যে এই আদেশগুলি একের পর এক হচ্ছে, এর মধ্য দিয়ে আইনের শাসন বাস্তবায়ন কতটুকু হচ্ছে?
ধন্যবাদ আপনাকে। আমার মনে পড়ে যখন দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার রায় হলো, সেদিন আমাকে ডেকেছিল একটা টেলিভিশন এবং দুদকের লয়ার ছিল। তা আপনি যদি দুদকের লয়ার থাকতো তাহলে সুবিধা হইতো যে আমরা আপনাকে রিপিট করতে পারতাম যে ওই রেকর্ডটা একটু শোনেন যে কী বলে আর কি। তো যেটা হলো যে একই রকম রেকর্ড, সেটা হলো যে আপনার এই 5ই আগস্টের পরিবর্তনের পরে প্রথম ব্যক্তি যার বিরুদ্ধে সাজা হয়েছে। আর কোনো দুদকের মামলায় কারো সাজা হয় না, সব খালাস হয়েছে। আর এখানে আপনার আদালতের মামলার বিষয়বস্তুটা পুরোপুরি আমি জানি না, শুধুমাত্র মিডিয়া যেটা বলেছে সেই রেফারেন্সে আমি বলবো। মেবি ওই মিডিয়ার তথ্য যদি ভুল হয় আমারটাও কিন্তু ভুল হবে, এটা খুব হিসাবের অঙ্ক। এখন এখানে তারা প্রথম বলা হয়েছে যে আবেদনই করে নাই। আবেদন না করলে হইতে পারে আবেদন করে নাই একটা দিয়ে দিল, কিন্তু ওখানে সেকশন 13-এ যদি বিশেষভাবে দিতে হয় ওখানে বলা আছে একটা আবেদন করতে হবে, সরকার তার কন্ট্রিবিউশন হিসাব করে দিতে পারে তাকে। তা আবেদন যদি না করে তাহলে দিল কিভাবে? ঠিক একই সাথে আবার পরে বলতেছে সে যে এফিডেভিট দিয়েছে সেই এফিডেভিটটা হলো আপনার অসত্য। তা আপনি আবেদন না করলে আপনার এফিডেভিটের প্রশ্ন আসো কোথা থেকে? তো এখানে কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এই গেল একটা। এরপরে দেখেন আমরা তো দেখে পূর্বাচলের মামলা এর আগেও হয়েছে, পূর্বাচল বাদ দেন উত্তরেরও মামলা হয়েছে, আমার মামলা করছি যে প্লট বরাদ্দে, প্লটে যেটা হয় সেটা হলো আপনার প্লট বরাদ্দের সময় অসত্য তথ্য দিয়ে এই করার কারণে তার প্লটের একটা মামলা হয়। সেখানে জালিয়াতি, যেটা জালিয়াতি এটা হলো অফিস করে জালিয়াতি, কিন্তু যে আবেদন করে সে না, অফিস করে জালিয়াতি। তো এখানে যেটা শব্দ দুইটাই আসছে, জালিয়াতি বলছে, আবার কেউ কেউ বলছে অসত্য তথ্য দিছে। আচ্ছা, দুই অসত্য তথ্য দিলে হলো। আপনারা তো সবাই শুনেছেন যে 8টা প্লট সম্ভবত পূর্বাচলে একই জায়গায়, ছবিও দেখাচ্ছে। তো এখানে মামলা হবে এই 8টা প্লট। অভিযোগ কি? শেখ হাসিনা প্রভাব খাটাইয়ে নিছে। কারে কারে নিছে? ওরা বেনিফিশিয়ারি। তাহলে 8 জনের মধ্যে একটা মামলা হবে, সেই মামলায় অভিযোগ হবে, সাজা হবে। তো এই 8টার মামলারে, একটা মামলারে তারা কি করছে? 3টা মামলা করছে। একটা মামলা শেখ হাসিনারে করছে প্রধান আসামি এবং অন্যরা হলো সহযোগী। আর একটা হলো সজীব ওয়াজেদ জয় প্রধান আসামি, অন্যরা হলো সহযোগী। আর একটা হলো তার মেয়ে পুতুল প্রধান আসামি, অন্যরা হলো সহযোগী। তো 3টা মামলা এখন 21 বছর হয়ে গেছে, তাই না? তো 3টা মামলা হইল কিভাবে? এই ব্যাখ্যাটা তো আমি বুঝতে পারলাম না। এটা তো খুব ইন্টারেস্টিং, এটা কিভাবে হলো 3টা মামলা? আচ্ছা, এই গেল একটা জিনিস। সেকেন্ড হলো আপনার, এটা আমি আগেও বলেছি, এই মামলাগুলো যখন নথিভুক্ত করা হয় তখনই কি বিতর্ক তৈরির জন্য, আজকের এই সিচুয়েশন আনার জন্য কি এগুলো করা? আনার জন্য করা হয় না। শোনেন, আমাদের এটা কি, এটা আপনি বলবেন যে এইটা, কিন্তু আমি একটা বলি, এই দুদকের বিরুদ্ধে আমার 2টা অভিযোগ। একটা হলো সরকারের 50 কোটি টাকার সম্পত্তি গাজীপুরে একজনে প্রতারণা করে নিয়ে নিছে, সেইখানে 2 বছর আগে আবেদন করা হয়েছে দুদক, সেই আবেদন আজ পর্যন্ত নিষ্পত্তি করে নাই। আর একটা অভিযোগ আমার আছে, সেটা হলো এক ক্লায়েন্ট করেছে, সেটা 10,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে এক ব্যবসায়ী, এবং সেইটার ব্যাপারে দুদকে আবেদন করা হয়েছে, 3.5 বছর হয়ে গেছে। ওই 6 মাস করে ট্রান্সফার করে আরেকজনকে দেয়, 6 মাস পরে আরেকজনকে দেয়, এভাবে ঘুরে রাখতেছে, কোনো ব্যবস্থা হয় না। তো সেইটা যদি না হয়, তা আজকে এইখানে কেন আসলো? এটা আসছে সরকারের নির্দেশনার কারণে। সরকার বলছে, সরকার যখন আসছে ক্ষমতায় ওনাকে নিয়োগ করছে, নিয়োগ করার পরে সরকারের একটা ঘোষণা আছে, সরকার চাচ্ছে, সরকার যাদেরকে অপসারণ করে এসছে, রাজনৈতিক বিরোধটা এখানে চলে আসলো, রাজনীতি চলে আসলো। অর্থাৎ যারা ক্ষমতায় ছিল আগে, তারা কোথায় কোথায় অন্যায় করেছে, অন্যায় তো আছে, অনেক অন্যায় আপনি খুঁজে পাবেন, কোথায় কোথায় অন্যায় করেছে খুঁজে বের করারও তাড়াতাড়ি এটা সাজা দাও। আর এখানে ওই এনসিপি এবং অন্যান্য অনেক দল বলছে যদি সাজা না হয় কোনো নির্বাচন নাই, আগে সাজা হইতে হবে। তো এটা তো সরকারের একটা চাপ আছে এবং মেকানিজম আছে। তা যারা ওখানে বসে রয়েছে তারা কি ধরেন সরকারের মর্জি বোঝে না? তো বোঝে, তো বুঝেই তো তারা মনে করছে এটা যদি আমি তাড়াতাড়ি সাজা না দেই তাহলে তো আমার প্রবলেম হবে, এবং এই তাড়াতাড়ি সাজা দিতে গিয়ে এই প্রশ্নগুলো চলে আসবে। এখন এই সাজাটা অবশ্যই এটা চূড়ান্ত না, এটা কিন্তু আপিল বিভাগ পর্যন্ত যাবে, এবং আপনি জানেন নিম্ন আদালতের সাজা আপিল বিভাগে টিকতেও পারে, নাও টিকতে পারে। ধরেন খালেদা জিয়ার সাজা হয়েছিল 3-5 বছর, এটা আবার এক জজ বাড়াই দিল 10 বছর না 7 বছর, তো অ্যাপিলেট ডিভিশন যে খালাস হয়ে গেছে না। কাজে এখানে সাজাটা প্রাথমিক স্তরে হয়েছে, এটা চূড়ান্ত হয় না, চূড়ান্ত হবে যখন আপিল করবে। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট হলো, সেটা হলো যারা সরকারে আছে তারা একটা প্লাস পয়েন্ট নিচ্ছে, সেটা হলো টোটাল মেকানিজমের কারণে কি শেখ হাসিনার 21 বছর জেল হয়ে গেছে, দ্যাটস এ গুড ক্যাম্পেইন, এটি হলো তাদের একটা বেনিফিট। কিন্তু এখানে অন্যদিকে আমি দেখব যে এখানে যদি পিক অ্যান্ড চুজ হয়, আপনি অন্য কোনো মামলা এখানে আনলেন না, অনেক মামলা আপনার কাছে পেন্ডিং আছে 2 বছর 4 বছর ধরে, এবং পূর্বাচলে আরও 200 ঘটনা আছে মিনিমাম। আমি বললাম কেন, আমি মিনিমাম কেন বললাম, এই কারণে এখানে এই 13A-তে, অর্থাৎ এটা হলো স্পেশাল একটা পাওয়ার, লটারি যেটা দেয় 13A-তে হলো বিশেষ ক্ষমতা। যদি আপনাদের সাংবাদিকরা অনেকে পেয়েছে, যদি বিশেষ কোনো ভূমিকা, বিশেষ কোনো রাষ্ট্রের পক্ষে ভূমিকা থাকে, ধরেন আজিজ ভাই একজন সিনিয়র সাংবাদিক, তাকে 13A-তে একটা প্লট দিতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এখন ধরেন আপনার একদম গতকালকে আপনার একজন সাংবাদিক এখানে জয়েন করছে জাস্ট ট্রায়াল হিসাবে,
ওনাকে একদিন দেখাই দিল বিশেষ সাংবাদিক হিসেবে 13 দিয়ে দিল, দ্যাট ইজ ইলিগাল। তো এরকম আপনি 200 পাবেন ইয়েতে, সেগুলো তো এখানে আসে নাই। রাইট ট্র্যাকে একটা নিয়ে এসে সাজা দিল, এবং সেই সাজাটা এটা মজা পাচ্ছে সবাই যে শেখ হাসিনার সাজা হয়েছে একটা গ্রুপ, আবার আর একটা গ্রুপ তারা মনে করে এটা কোনো বিচারই না, এটা কোনো কোর্টই না। এটাও আগের থেকে আমাদের দেশে ডাইনেস্টি পলিটিক্স, অর্থাৎ বঙ্গবন্ধুর যারা পলিটিক্স করে তারা আওয়ামী লীগে আছে, জিয়াউর রহমানের যারা পলিটিক্স করে তারা বিএনপিতে আছে। বিএনপি আওয়ামী লীগ দুইটা দলই ভালো ভালো লোকরে দিয়ে ভাঙা হয়েছিল, কোনো কাজ হয় নাই, কারণ এখানে পলিটিক্সটা হলো ডাইনেস্টি পলিটিক্স। এর বাইরে আছে এটা মেজরিটি না, মাইনরিটি গ্রুপ, নিরপেক্ষ লোক আছে, আমরা যেমন নিরপেক্ষ আছি, আমাদের তো কোনো ভ্যালু নাই। কিন্তু যারা পলিটিক্স করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এদের ভ্যালু আছে সোসাইটিতে, কারণ এদের লোক আছে। এখন এইখানে ঘটনা হলো যে এই যে রাজনীতিটা যখন আসে তখন বিভাগের উপরে বিচারের উপরে আস্থাটা থাকে না, যদিও সে অপরাধী কিন্তু আস্থাটা থাকে না। কেন থাকবে না? কারণ ওই যে বললাম, যখন একটা দলীয় প্রেসিডেন্টের উপরে বিচার হয়, তখন খালেদা জিয়ার যখন সাজা হয়েছিল, বিএনপির কোনো লোক এটা মনে করে না যে এটা কোনো সাজার কেস, এটা মনে করছে শেখ হাসিনা কোর্টকে দিয়ে সাজা দেওয়াই দিছে। আবার আমার সঙ্গে টকশোতে যারা আওয়ামী লীগের সবাই আসছে, তারা এমন জীবন দিয়ে বলতো যে না এটা তো একদম জেনুইন অফেন্স, বা এটা কেমনে আপনি বলেন যে এটা সঠিকভাবে হয় না। তো এই কারণ কি? ওই যে দলীয় দৃষ্টিভঙ্গি। তো এখানে এই রাজনীতিবিদরা যারা বাংলাদেশে আসে টপে, বিশেষ করে তাদের মামলা মোকদ্দমা, আপনি যদি কোনো রকম রাজনীতি করতে যান তো ধরা খাবিনি, আর ওটা না করতে গেলেও ওটার মধ্যে রাজনীতি থাকবেই। আর রাজনীতি থাকলে সেখানে আস্থা অনাস্থার বিষয়টা আসবে, এবং সেই জন্য প্রধান বিচারপতি কয়েকদিন আগে একটা সেমিনারে বক্তব্য বলছেন, খুব ইম্পর্টেন্ট, আপনি কি রায় দিলেন ওটা ইম্পর্টেন্ট না, আস্থা আছে কিনা জনগণের যে এটা সঠিক রায় হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি সেই জায়গাটায় গুরুত্ব দিতে বলবো যে যাই রায় দাও, এটা জনগণের আস্থা আছে কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, জনগণের আস্থার প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো, আপনি একজন আইনজীবী। শুধু যে শেখ হাসিনার মামলা রায় হচ্ছে কিংবা শেখ হাসিনাকে ধরা হচ্ছে তা কিন্তু নয়, বর্তমানেও যারা দায়িত্ব পালন করছে, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এজাজ আহমেদের বিরুদ্ধেও কিন্তু দুদকে মানে তদন্ত করছে, এবং সেটা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সরকার তো বলছে তারা চেষ্টা করছে। আস্থার যে জায়গাটি, যেটি বলছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, সেই জায়গাটা আপনার কাছে প্রশ্ন, আস্থা কি আছে কিনা? মঞ্জিল ভাই যেটা বলেছেন উনি তো সঠিক কথাটাই বলেছেন। আপনার সেলিম ভাই এর আগে বললেন না, জাস্টিস নিডস টু বি ডিম টু হ্যাভ বিন ডান। জাস্টিস হবে তখন যদি ধরা হয় যে হ্যাঁ জাস্টিস হয়েছে, মানে প্রতীয়মান যখন হয়, ডিম টু হ্যাভ বিন ডান, এটা একই কথাই। কিন্তু এখন কথাটা হচ্ছে যে জনগণের একটা প্রত্যাশা ভিন্ন জায়গায়। কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানের পর ছাত্ররা বা সাধারণ মানুষও মনে করেন আপনার প্রত্যাশা ছিল যে বিচার হবে। একটা হচ্ছিল অ্যাট্রোসিটি, জেনোসাইড, বা আমরা যেটাকে বলি আর কি, যে বিগত 15 বছর প্লাস জুলাই আগস্টের সময় 1400-1500 আপনার নাগরিককে হত্যা করেছেন, 25-30 হাজার আপনার পঙ্গু করেছেন, সমস্ত কিছু মিলিয়ে একটা বিচার হয়েছে আপনার অপরাধ ট্রাইব্যুনালে, সেটা এক জিনিস। আর দ্বিতীয় যে জিনিসটা, যে মঞ্জিল ভাই অনেকগুলো কথা বললেন, এটা কিন্তু সত্য কথা। আপনার অনেকগুলো কিন্তু অনেক আগ থেকেই আপনার পেন্ডিং আছে, এই ধরনের বহু অভিযোগ আছে, বিভিন্ন কিছু আছে, সেগুলো হয়নি। কিন্তু এটা কেন হয়নি, এটার ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছে কেন? যে উনি রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, তো সে কারণে ওনার অপরাধের ভ্যারাসিটিটা, যে গ্র্যাভিটি অফ অফেন্সটা একটু বেশি মাত্রার ছিল। সে কারণে আমরা কি করি, যে এক্সাম্পলারি পানিশমেন্ট আমরা তৈরি করি। তো এটা সে ধরনেরই একটা বিচার হয়েছে। তো বিচার আপনার ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সেটা আমরা এখানে বসে বলতে পারবো না, কারণ আমি বা মঞ্জিল ভাই আমরা দুজনের একজনও এফআইআরও দেখিনি। আমরা মনে করেন যে বিচার প্রক্রিয়ার মনে করেন যে প্রসিডিংসটা কিভাবে গেছে, কিভাবে আপনার মামলাগুলোতে দুদক আপনার প্রসিকিউশন টিম হিসেবে অ্যাডিউস করেছে, কি এভিডেন্স নেওয়া হয়েছে, আমরা সেটা বলতে পারি না। মোদ্দা কথা এতটুকু বুঝতে পারি, যেমন ওনার তো মনে করেন যে বাড়িঘর আছে, এখন উনি যে এফিডেভিট দিয়ে যদি বলেন, ওই এফিডেভিটটা দেওয়া হয় কি আমার আর কোনো সম্পত্তি নেই, সম্পত্তি থাকলে আপনি অন্য জায়গায় আবেদন করতে পারবেন না। এখন এই যে কন্ট্রাডিক্টরি অনেক কিছু আছে, যেটা মঞ্জিল ভাই বলেছেন, আমি নিজে শুনেইনি কোনোটা, আমার অত বেশি একটা ইন্টারেস্টও নাই। বিষয়টা হলো যে দু ধরনের বক্তব্য আছে। এক, আমি আবেদন করিনি, আবার বলা হচ্ছে যে আপনি এফিডেভিট দিয়েছেন, তার মানে কিছু একটা আছে, গরমিল আছে। দুই, আপনি না করলে আপনাকে তো দেওয়া হয়েছে, তাহলে আপনি কেন আগে সেটা ডিনাই করেন না, যেটা তো আমি চাই নাই। এটা তো এমন না, বিষয়টা তো এমন না। আর আপনি যেভাবে করেছেন মনে করেন একেবারে যে 10 কাঠা করে 8টা প্লট নিয়েছেন, একেবারে নিজের মেয়ে ছেলে সবার নামেই, বোনের সন্ততিদের নামে। তো রাষ্ট্র ক্ষমতায় যেহেতু আপনি ছিলেন, তার মানে এটা ক্ষমতার অপব্যবহারই, আপনার কি বলে অপপ্রয়োগ, ক্ষমতার আপনার এই করা হয়েছে, সেই হিসাবে মনে করেন যে এই বিষয়টা এসছে। এখন কথাটা হচ্ছে যে আপনার এখানে কি পিক এন্ড চুজ করা হয়েছে? আমি মনে করি যে না। কারণ হচ্ছে কি, সবসময় আপনার যেমন মানে
সেন্টেন্সিং যেটা আছে, সেন্টেন্সিং এর একটা গাইডলাইন থাকে, আপনি কাকে কতটুকু সেন্টেন্স দেবেন, ইমপ্রিজনমেন্ট কতটুকু দেবেন, এটা একটা ডিটারেন্ট হিসেবে কাজ করে সোসাইটিতে। আপনি যদি আজকে ওই যে 302 মানে মার্ডার কেসের শাস্তি যদি বলেন যে 1 সপ্তাহ কক্সবাজার আপনাকে ইতে পাঠানো হবে, এই হোটেলে 5 স্টার হোটেলে আপনাকে কাজ করার থাকতে দেওয়ার জন্য, না থাকার জন্য পাঠানো হবে, তাহলে আপনি দেখবেন যে ঘরে ঘরে কিভাবে মার্ডার হতেছে। আপনি যদি বলেন যে হত্যাকাণ্ডের শাস্তি হলে গিয়া তুমি 3 দিন শুধু গার্ডেন পরিষ্কার করবা, তাহলে দেখবেন যে কি অবস্থাটা হয়। সো এই যে পানিশমেন্ট যেটা হয় এবং সেখানে যে সেন্টেন্স যেটা, এটা একটা ডেটারেন্ট হিসেবে সোসাইটিতে আপনার এই জিনিসটা করা হয়। এই যে যেটা হয়েছে এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে, এটা কিন্তু ডেটারেন্ট হিসেবে দেখানো হয়েছে, যার ধারাবাহিকতায় ওই প্রধান নির্বাহী উত্তর সিটি কর্পোরেশনের এজাজ, তার বিরুদ্ধে আমরা কিন্তু অনেক ঘটনা কিন্তু জানি না, অনেক সচিবদের বিরুদ্ধে কিন্তু দুদকের মামলা পেন্ডিং আছে কিংবা আপনার তদন্ত কিন্তু আছে, রানিং সচিবদের অনেক আপনার দেখা গেছে বড় বড় কর্মকর্তাদের মনে করেন যে বিরুদ্ধে দুদকের অনুসন্ধান অব্যাহত আছে, চলমান আছে। এই সব কিছু কিন্তু পত্রপত্রিকাতে আসে না। এখন সেটা হচ্ছে যে তদন্ত করার পরে কি আসলো না আসলো সেটা একটা বিষয়, এই বিষয়গুলো আমরা হয়তো বা জানি না। এখন প্রধান নির্বাহী যেহেতু সিটি কর্পোরেশনের, তিনি একটা দলকে প্রতিনিধিত্ব করেন বা এই ধরনের কিছু বিষয় আছে ওনার নামে এই ধরনের আগে থেকেও বক্তব্য ছিল, সে কারণে এটা মনে করেন যে এসছে। তো এই ধরনের আরো অনেক ঘটনা মনে করেন যে থাকবে, কিন্তু কথাটা হচ্ছে যে এটা ইউনিফাইডলি অ্যাপ্লাই হওয়া উচিত, সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত এবং সবার ক্ষেত্রে সমানভাবে ওই ইনভেস্টিগেশন বলেন, নিরপেক্ষ তদন্ত বলেন, অনুসন্ধান বলেন, সব কিছু যেন সমানভাবে হয়। এখন কিছু উদাহরণ দিলেন যে 3 বছর আগে 10,000 কোটি টাকার একটা ব্যাংক থেকে নিয়ে গেছেন, অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেটা মনে করেন যে কর্মকর্তা পরিবর্তন হচ্ছে, তার মানে যেটা আসছে না, তার মানেটা কি পিক এন্ড চুজ করা হচ্ছে বা কাউকে মনে করেন যে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, সেটা তো কাম্য না কারো, সেই জিনিসটা মোটেও কাম্য না। আমরা মনে করি যে সমস্ত অপকর্মের বিচার হওয়া উচিত এবং বিচারটা জনগণ যেন দেখতে পায় এবং সেই বিচার থেকে যেন শিক্ষা নেয় যে এই ধরনের কর্মকাণ্ড করলে কি সাজা হতে পারে, সেটা যেন সবার মধ্যে কাজ করে। ওই যে কথাটা বললাম যে সোসাইটিতে এটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে, ওটাই হওয়া উচিত। আমরা যেতে চাই মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে, বন্দর ব্যবস্থাপনা দীর্ঘ মেয়াদী যে চুক্তি করেছে সরকার, এটা নিয়ে রাজনীতিবিদরা সমালোচনা করছে এবং এটি বলা হচ্ছে যে বর্তমান সরকারের তো ওই অর্থে নির্বাচিত না, মানে ভোটের মাধ্যমে নির্বাচিত না, তারা এই বিষয়টি যখন করে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন আসে এবং এগুলো অনেক বিষয়, চুক্তির অনেকগুলো বিষয় সামনে আসে না, তখন প্রশ্নটা আরও ঘনীভূত হয়। আপনার বক্তব্যটি জানতে চাচ্ছিলাম। আপনি একটা সঠিক জায়গায় হাত দিয়েছেন। আপনি দেখেন, যখন এই সরকার ক্ষমতায় আসলো, আমার 1-2বার প্রধান উপদেষ্টার সঙ্গে কিছু কথা বলার সুযোগ হয়েছিল। আমি তাকে প্রশ্ন করেছিলাম বা এটা ক্ল্যারিফাই করে নিয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কি কোনো বিপ্লবী সরকার? বলেন না। আপনি কি কোনো রেগুলার সরকার? না। আপনি কি ইন্টারিম সরকার? ইন্টারিম মানে কি? একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় নিয়ে যাবে। কোন অবস্থা ছিল? নন ইলেক্টেড আওয়ামী ফ্যাসিস্ট ডিক্টেটরশিপ। সেইখান থেকে আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের ভিতরে যাব, এই তো আপনার কর্তব্য। দিস ইজ ইয়োর ম্যান্ডেট। এই ম্যান্ডেটের বাইরে যাওয়ার চেষ্টা, শপথ অনুষ্ঠানের দিনই আমি বলেছিলাম এর বাইরে আপনারা যাওয়ার চেষ্টা করেন না, আপনি যাওয়ার চেষ্টা। তিনি বললেন ইলেকশন দিব। পরে আরেকদিন এই প্রসঙ্গটা আবার আসলো, তিনি বললেন যে ইলেকশন দিব। এরা এত হুড়াহুড়ির কী আছে, ধুলাবালি পরিষ্কার হোক, একটু সময় যাক, তাহলে পরে পরিস্থিতি আর উন্নত হবে, তখন ভাবা যাবে। আমি তখন তাকে বলেছিলাম যে সময় গেলে পরে পরিস্থিতি উন্নতি হবে না আরও অবনতি হবে, আপনি এই নিশ্চয়তা কই থেকে পাচ্ছেন? আপনি যদি ম্যান্ডেটের বাইরে যাওয়ার চেষ্টা করেন তাহলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে। আমাদের শাহাবুদ্দিন সাহেব এরশাদের পতনের পর ক্ষমতায় এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, 3 মাসের ভেতরে ইলেকশন দিয়ে দিলেন। সংস্কারের কথা বলা হলো, যে সংস্কার না করে কীভাবে? সংস্কার তো আপনি করবেন না, করবে হলো জনগণ। জনগণের শক্তির উপরে দাঁড়িয়ে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছি এবং এত মৌলিক সংস্কার আমাদের দরকার, সেটা জনগণের শক্তির উপরে নির্ভর করা ছাড়া তো হবে না। এবং জনগণের শক্তিকে মোবিলাইজ করার জন্য এবং তাদের মতামত নিয়ে কিছু করতে হলে পরে আপনাকে তো ইলেকশন দিতে হয়। 3 মাসের ভেতরে ইলেকশন দেন আর সংস্কারের কথা বলতেছেন। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমি তাকে করি নাই, অন্য জায়গায় করেছিলাম।
বলা হচ্ছে যে দেশ পচে গেছে, কোনো জায়গায় হাত দেওয়া যায় না, কোনো কিছু করতে হলে আগে সংস্কার করে নিতে হবে। খুব ভালো কথা। তাহলে পরে আমাদের ইলেকশন সিস্টেম সংস্কার করতে হবে, শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে, জুডিশিয়াল সিস্টেম সংস্কার করতে হবে। তা আমার কাছে তাহলে প্রশ্ন, জুডিশিয়াল সিস্টেম বর্তমানে যেটা আছে সেখানে ন্যায় বিচার পাওয়া যায় না, ওর জন্য সংস্কার দরকার। বলে যে হ্যাঁ, তো যদি তাই হয় তাহলে পরে যেখানে ন্যায় বিচার পাওয়া যাবে না, উইদাউট সংস্কার আপনি ট্রাইব্যুনাল করে বিচার করতেছেন কেন? এই প্রশ্নের জবাব এখনো পর্যন্ত আমি পাইনি। সুতরাং এই সংস্কারের ব্যাপারগুলো আনা হয়েছে একটা দীর্ঘায়িত পিরিয়ডের জন্য, তারা যাতে ক্ষমতায় বসে থাকতে পারে। এবং সেটা আমি অত খবর রাখি না, কিন্তু দু একজনের নাম বললেন, কত কোটি টাকা করেছে, অমুক করেছে, এগুলো তো হরহামেশে আমরা শুনতে পাচ্ছি। এখন প্রবলেম হয়েছে, এই প্রসঙ্গে আমি বলি, লিগাল কথা হচ্ছিল, জাস্ট আমি কমেন্ট করবো, মনে রাখতে হবে। কথাটা হলো, যেটা আইনসঙ্গত সেটাই ন্যায়সঙ্গত হতে হবে, তার কোনো মানে নেই। আর যেটা ন্যায়সঙ্গত সেটা সবসময় আইনসঙ্গত না। লিগাল অ্যান্ড জাস্ট দুইটা হুবহু এক না। আমাদের এখানে হোল লিগাল ফাউন্ডেশন, আমি জুরিসপ্রুডেন্স সম্পর্কে আমার অত জ্ঞান নেই, অর্থনীতির ছাত্র, কিন্তু এখানে হোল জিনিসটা কিন্তু হিস্টোরিক্যালি ডেভেলপ করেছে যেই পটভূমিতে উই আর কন্টিনিউইং উইথ দ্যাট পেনাল কোড অ্যান্ড এভরিথিং। এবং এই জায়গাটায় অ্যাকচুয়ালি একটা মৌলিক সংস্কারের ভেতরে আমাদের যাওয়া প্রয়োজন। সেই জন্যই দেখা যাচ্ছে যে আমাদের এই রাজনীতির ক্ষেত্রে এটা এফেক্ট চলে আসছে। এবং এইখানে আমি দুইটা কথা বলতে চাই। একটা হলো, রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে। এই শব্দগুলোর অর্থটা বোঝার চেষ্টা। পলিটিক্স আমরা বলি এইভাবে, এই পলিটিক্স করিস না আমার সঙ্গে, মানে এই ফন্দি ফিকির করা আর কি। তা রাজনীতিতে সততা, অনেস্ট বিতর্ক হবে, এবং বিতর্কের ভেতর দিয়ে জনগণের কাছে আমরা যাবো, ইউ গিভ দ্য জাজমেন্ট, কে ভালো করলো, কে সত্য কথা বললো, এই জায়গাগুলো নেই। সেকেন্ড হলো, রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। আপনি যে অর্থনীতির স্বার্থ এখানে কি আছে এইটা না বুঝতে পারেন, তাহলে রাজনীতির গোলক ধাঁধা কিন্তু কোনোদিন বুঝতে পারবেন না। আমাদের দেশে যেই জিনিসটা এখন বিরাজমান, ক্ষমতা হলো একটা লিক্রেটিভ পজিশন, যেটা আনআর্নড ইনকাম অ্যাকোয়ার করার একটা সুযোগ করে দেয়, বিশাল সুযোগ। সবচেয়ে লাভজনক ব্যবসা বর্তমানে বাংলাদেশে কি? কেউ বলে সাবানের ব্যবসা, কেউ বলে কাপড়ের ব্যবসা। একজন এসে বললো যে কিচ্ছু জানো না তোমরা, সবচেয়ে লাভজনক হলো এমপিগিরির ব্যবসা আর মন্ত্রীগিরির ব্যবসা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের হোল জিনিসটাকে এই জায়গায় নামিয়ে আনা হয়েছে। সেখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের, সেখান থেকে বের হয়ে আসা একটা বিশাল ব্যাপার। এবং সেটা সম্ভব ছিল গণ অভ্যুত্থানের পর যদি এই পদক্ষেপগুলো সঠিকভাবে নেওয়া হতো, তাহলে হয়তো আমরা আগাইতে পারতাম। আমাদের মুক্তিযুদ্ধ এইভাবে আমরা হারিয়ে ফেলেছি। এবং আমি তো মুক্তিযুদ্ধে ছিলাম, আমরা এখানে আসি তখনও বঙ্গবন্ধু আটক, তাজউদ্দিন সাহেব অর্ডার দিলেন, আমি সব জায়গায় মিলিশিয়া ক্যাম্প করব, এখন থেকে আমাদের মুক্তিযোদ্ধারা এই দেশ চালাবে, সেখান থেকে আমরা আর্মি রিক্রুট করব, সেখান থেকে পুলিশ রিক্রুট করব, সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন রিক্রুট করব। এবং তাদের দ্বারাই আমরা বললাম, খুব ভালো কথা, তাহলে বিপ্লবী সরকার করেন, অস্থায়ী বিপ্লবী সরকার করেন। বঙ্গবন্ধু এসে এটা বাতিল করে দিলেন। আমাদের ট্রেডিশন হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি, ব্রিটিশ এইভাবে করে এফিশিয়েন্ট লোক দরকার। এখন এই পয়েন্টটা লাস্ট আমি কথা, এফিশিয়েন্ট লোক দরকার। এফিশিয়েন্ট লোকের জন্য অজুহাত দেখিয়ে আপনি চট্টগ্রাম বন্দর ইজ নট অনলি এ কমার্শিয়াল এন্টারপ্রাইজ, এইটা একই সঙ্গে আমাদের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। এবং খুবই অবাক বিষয় যে যেই দিন রায় হবে সেই দিন এইটা নিয়ে বিরাট হইচই, মানুষ ওই দিক দিয়ে গোপনে এই করবে। ওয়াই দিস সিক্রেসি, ওয়াই হাইড অ্যান্ড সিকের ব্যাপারটা কিনা, এইখান থেকে মানুষের সন্দেহ যে এটা একবার এটাই আমার প্রশ্ন এম এ আজিজ আপনার কাছে, যেটি বললেন কেন এত মানে গোপনীয়তা, এবং ওই দিনই কেন, এখন পর্যন্ত এটা ব্যাখ্যা কেন আসলো না? না, প্রশ্ন তো আমি আগেও করেছি। আমেরিকার সাথে গোপন চুক্তি হয়েছে না, ওর ভিতরে আমেরিকার সাথে গোপন চুক্তি করেছে এই সরকার, পোর্ট দুটি দিয়েছে। আবার এখন যে আমেরিকান ঘাঁটি 80টা দেশে আছে, আর একটা ঘাঁটির জন্য চুক্তি হয় নাই, এটার গ্যারান্টি কি? মানবিক করিডোরের চুক্তি হয় নাই, এটার গ্যারান্টি কি?
সুতরাং আমরা তো পুরোটা অনুমান ভিত্তিক বলছি। গোপন চুক্তি কেন? ধরেন এই যে পোর্ট যে দিছে, অন্তর্বর্তীকালীন সরকার নৈতিকভাবেই কি এই চুক্তি করতে পারে বলেন আপনি? তারা গোপনে চুক্তি করে বসে থাকে। সুতরাং আমি তো মনে করি যে এটা যতই বলেন, এই দেশটা যে কোথায় বিক্রি হয়ে গেল, কোথায় যে কি হলো, সব কিছু ধোঁয়াশার মধ্যে, এটা তো পরিষ্কার না। এখন যদি ধরেন আপনার এই যে গোপন চুক্তি আমেরিকায় গেল, ট্যাক্স বসাইছিল না, এটা খালাস করতে গিয়ে গোপন চুক্তি করে আসছে, তো কি করছে বলেন? কেউ বলে ফ্রিগেট কিনছে, এই কিনছে, আর কি আর চুক্তি হয় নাই? আমরা তো জানি না। এটা চুক্তিটা তো খোলসা করল না কোনো রাজনৈতিক দল, এটা তর্ক করছে, মানে কন্ডেম করেছে, কিন্তু কেউ তো চুক্তিটা চায় না, কেউ তো চুক্তিটা দেখতে চায় না আজ পর্যন্ত। চুক্তিটা গোপন চুক্তি কি করে করে বলেন? এটাই আমার বক্তব্য। জি, তাহলে যে এখন সংকট যে ঘনীভূত হচ্ছে, সবশেষ কি বলবেন আপনি? নির্বাচন হবে তো নাকি? এটা ধোঁয়াশা। কারণ এই যে এইটা যদি আসিফ ভুঁইয়ের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে নির্বাচন হওয়ার সম্ভাবনা এই সরকারের পক্ষে সম্ভব হবে না। সেক্ষেত্রে অন্যরকম ন্যাচারাল সরকার হবে। বলছে যে অনেক উপদেষ্টা নির্বাচন করবে। উপদেষ্টা কয়জন আছে? তাহলে থাকে না সরকার, থাকে না তো। 2 জন ছাত্র উপদেষ্টা আছে, আর যদি 3 জন 4 জন করে, সরকার থাকলো? সরকার রিকাস্ট করতে হবে না? তাহলে সরকারের ক্যারেক্টার কি হবে? এটা কি হবে? নির্বাচন আবার যদি সরকার চেঞ্জ করেন, তাহলে আদৌ নির্বাচন হয় কিনা তাও দেখেন না। পরাশক্তিগুলো ইনভলভ আছে না। আমি বহু আগে যুগান্তরে লিখেছিলাম যে রাজনীতির ফাঁদে, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে দৃশ্যমান হচ্ছে আমরা প্রকৃত পক্ষে এখন ফাঁদের মধ্যে আছি, ভূ রাজনীতির ফাঁদে আমরা পড়ে আছি, এবং ইউনূস সরকার এটার অনুঘটক। বাঁচার কোনো উপায় নেই। জানি না তো কি ঘটে গেছে। নির্বাচন হলে তো, রাজনৈতিক সরকার আসলে তো সংকটের সমাধান আপনারাই তো বলেন। না, রাজনৈতিক আসলে তো তারা ক্ষমতায় থাকার জন্য গোপন রাখবে এগুলি। রাজনৈতিক সরকার, হ্যাঁ, রাখবে তো। আপনি শেখ হাসিনা সরকার প্রায় 30টা চুক্তি এবং সমঝোতা চুক্তি করেছে, একটা চুক্তি বাংলাদেশের পক্ষে আছে? ক্ষমতায় থাকার জন্য সব করছে, একটা চুক্তিও বাংলাদেশ। সেজন্যই তো সে থাকতে পারে না। এখন যারা আসবে তারা কি সেই একই পথে হাঁটবে? আপনার কাছে এটা মনে হয়? ইউনূস সরকার তো হাঁটে নাই। আগে যে সরকারগুলি চলছে, প্রশাসন বলেন, কোনো কিছুর ক্যারেক্টার বদলিছে? সংস্কার করতেছে, তাও তো বদলে নেই। একই মাটি, একই আবহাওয়া, একইভাবে চলছে। পরের সরকার আসলে একইভাবেই চলবে। আমি আসলে আশাবাদী মানুষ, আমি আশা করতে চাই, আমি বিশ্বাস করি দিন শেষে নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং উৎসবমুখর পরিবেশ নির্বাচন হবে, যেটা প্রত্যাশা আপনাদের কাছ থেকে শোনা, সেই প্রত্যাশা আমি রাখতে চাই। এবং সেই উৎসবমুখর পরিবেশে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে, যারা বাংলাদেশকে নিয়ে ভাববে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের মানবাধিকার, আইনের শাসন, এগুলো প্রতিষ্ঠা করবে, এবং দিন শেষে যাতে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সব মত, সব পথের মানুষ এক হয়ে কাজ করতে পারে, এই প্রত্যাশা নিশ্চয়ই আমরা সবাই করি। আজকের অনুষ্ঠান থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।